আজকে ইন্ডিয়ান এথিক্সের এমসিকিউ শেষ করে দেবো, যতক্ষণ লাগে লাগবে। অ্যান্সারটা হাইড করবেন দিদি, যাতে 10টা আমরা বলতে 11টা, পারি। হ্যাঁ 10টা 11টা যা লাগে লাগবে, এর হাইড করা যাচ্ছে না, এর থেকে নিচে থেকে নামানো যাবে না, স্পিডে করবো, ঠিক আছে? চলো দেখো, এটা হচ্ছে তোমার কনসেপ্টটা পুরুষার্থ, শ্রেয়স আর প্রেয়স সংক্রান্ত কোশ্চেন থাকবে, তার বাইরে এদিক ওদিকও হতে পারে। কোশ্চেনটা বলছি, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য ফোর এইমস অফ হিউম্যান লাইফ ইন ইন্ডিয়ান ফিলোসফি নন অ্যাজ পুরুষার্থ। এই কোশ্চেনটার মধ্যে দেখো একটা কোশ্চেন আছে, কি বলতো কোশ্চেনটা? সেটা হচ্ছে ফোর এইমস অফ হিউম্যান লাইফ। এক কোশ্চেন আসতে পারে পুরুষার্থ কি কি, 4টা, সেগুলো দিয়ে দিলে। সিকুয়েন্স আসতে পারে পুরুষার্থগুলো, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাও আসতে পারে। ধর্ম অর্থ কাম মোক্ষ এটা আলাদা আলাদা করে এক একটা টপিককে ভালো করে জানতে হবে, ধর্ম কি, অর্থ কি, মোক্ষ কি, কাম কি, মোক্ষ কি, এবং কে কোন দর্শন কোনটা স্বীকার করেছে, কে কোনটা অস্বীকার করেছে, কেন করেছে, এটার উপরে কোশ্চেন আসবেই আসবে, এটা মাথায় রাখবে, প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। আর 4M, তাহলে আরেকটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিলোসফির যদি বলা হয়, পুরুষার্থ কথাটা ইউজ করলো না, সেখানে বলে দিল যে আমাদের হিউম্যান লাইফের এম গুলো কি কি, 4M কি কি, বুঝতে পারছো? কোশ্চেনটা ঘুরিয়ে করতে পারে, তখন তোমার হবে ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে এটা সিকোয়েন্সটা কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাহলে পুরুষার্থ হলো এটা। এখানে ইংরেজি গুলো দেখে নাও, পুরুষার্থ রেফার্স টু দ্য ফোর এমস অফ লাইফ, এটা উল্টোপাল্টা হয়ে গেছে একটু। ইন্ডিয়ান এথিক্স, ধর্ম হচ্ছে তোমার কি মোরাল ডিউটি, অর্থ হলো ওয়েলথ বা মেটেরিয়াল যে কনসেপ্ট গুলো বা মেটেরিয়াল সম্পত্তি গুলো, কাম মানে হচ্ছে ডিজায়ার বা প্লেজার মানে দৈহিক চাহিদা যেগুলো, আর মোক্ষ মানে হচ্ছে লিবারেশন। দিস কনসেপ্ট ডিফাইন্স দ্য পারসুইটস দ্যাট আর কনসিডার্ড worthy for a fulfilled life. নেক্সট কোশ্চেন দেখো, শ্রেয়স আর প্রেয়স। ম্যাডাম, হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষে নিয়ে মানে কে কে মানে কটা ধর্ম হ্যাঁ ধর্ম অর্থ কাম অধর্ম মোক্ষ হচ্ছে ভারতীয় কটা দর্শনে স্বীকার এক মিনিট করেছে যদি সবাই। বলবেন। ভারতীয় দর্শনে মোটামুটি সবাই ধর্ম অর্থ কাম মোক্ষ 4টাই স্বীকার করেছে হিউম্যান লাইফের গোল। শুধুমাত্র 4 ভাগরা স্বীকার করেনি, 4 ভাগদের মধ্যে হচ্ছে দুটো, সেটা কি তারা বলবে ধর্ম আর মোক্ষকে স্বীকার করবে না, ক্রিটিক করেছে, স্বীকার করেছে অর্থ আর কাম। তাদের মধ্যে যদি বলা হয় সর্বোচ্চ আমাদের পুরুষার্থ কি, মানে সর্বোচ্চ যেটা কাম্য পুরুষার্থ, সেটা হচ্ছে তোমার কাম। কাম মানে হচ্ছে দৈহিক চাহিদা, দৈহিক চাহিদাকে মেটানোর জন্য আমাদের টাকার দরকার, টাকার তার জন্য অর্থটাকে মেনেছে। যদি আমি বলি এসি ঘরেতে পড়ে পড়ে ঘুমাবো, তাহলে আমার কি লাগবে, দৈহিক দৈহিক চাহিদা লাগবে, দৈহিক চাহিদার জন্য এসি ঘরের জন্য অর্থ লাগবে, এটা এইভাবে ব্যাখ্যা করে 4 ভাগরা। আর অন্যান্য দর্শনে সবাই কিন্তু মেন যে পুরুষার্থ সেটা হচ্ছে তোমার মোক্ষ। আমি বললাম ম্যাডাম, ওই মানে আর নাস্তিক দর্শন 4 ভাগ ছাড়া আর মানে আস্তিক দর্শনের মধ্যে কেউ ধর্ম অর্থ কাম এই 3টে কেউ স্বীকার করেনি? মীমাংসা বাকিরা 3টাকে মোটামুটি মেনেছে। বাকিরা বেশিরভাগ মোটামুটি 4 টাকাই স্বীকার করেছে বেশিরভাগ ক্ষেত্রে। আর এখানে তোমার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্স মনে রাখবে, যেটা ন্যায় দর্শনে পড়ে, ন্যায় দর্শনে 4টা স্বীকার করেছে। নর্মালি যেটা কোশ্চেন আছে, পুরুষার্থ কটা, পুরুষার্থ সিকোয়েন্স গুলো, পুরুষার্থ গুলো কি কি, আর হয়তো বললে ধর্মটা কি, সেটা হচ্ছে মোরাল ডিউটি, এরকম কোশ্চেন হয়ে গেল। পড়তে পারে অর্থ কি, ইংরাজিটা হয়ে গেল। আর এটা শুধু মনে রাখবে যে 4 ভাগ দর্শনে 2টো স্বীকার করেছি, এর বাইরে এত ডিটেলসে যাওয়ার দরকার নাই, পরে যখন আবার কিছু রিলেটেড কোশ্চেন আসবে আমি বলে দেবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, শ্রেয়স অ্যান্ড প্রেয়স ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ফিলোসফি। আজকে আমি ইন্ডিয়ান এথিক্স পড়িয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি ইন্ডিয়ান এথিক্স আর পড়াবো না, ঠিক আছে? এখানে কতগুলো আছে দেখো, এই পিডিএফটা আজকে শেষ করব। মোটামুটি 100-র মতো কোশ্চেন, 100-র উপরে হবে মনে হয়, 150-200 হয়ে যেতে পারে, যাই হোক পুরো যতগুলো কোশ্চেন আছে আজকে এটা শেষ করে দেবো। ইন্ডিয়ান এথিক্সটা মোটামুটি পড়িয়েওছি, আগেও ক্লাস হয়েছে, আর আজকে শেষ করে দেবো ইন্ডিয়ান এথিক্স শেষ। ওয়েস্টার্ন এথিক্স শুধু আরেকদিন ক্লাস নেব। আর ইউনিট 2টা হয়ে গেছে, এটা একদম লাস্টে পড়াবো। ইউনিট 5টা পড়াবো, এরপরে শুরু করবো, কারণ টাইম তোমাদের হাতে খুব কম, শেষ করতে হবে সিলেবাস। শ্রেয়স আর প্রেয়স ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি শ্রেয়স আর প্রেয়স কি, আগের দিনে বলেছিলাম, আমাকে এক কথায় কেউ বলো তো ফটাস করে, শ্রেয়স কি প্রেয়স কি? শ্রেয়স শ্রেষ্ঠ দিদি, আর প্রেয়স প্রিয়। একদম, প্রিয় মানে যে জিনিস যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল চিজ, আর শ্রেয়স হচ্ছে শ্রেষ্ঠ, সেটা কি হবে, আলটিমেট হবে। তাহলে এখানে হচ্ছে তোমার শ্রেয়স প্রেয়স ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ফিলোসফিতে কি হবে, এটা তাহলে হবে আলটিমেট গুড, যেটা সেটা হবে তোমার শ্রেষ্ঠ মানে শ্রেয়স, আর প্রেয়স হলো তোমার মেটেরিয়ালিস্টিক প্লেজার রেসপেক্টিভলি, ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেন। এখানে ডিটেলস গুলো এগুলো পড়ছি না, হ্যাঁ তোমরা একটু নিজেরা পড়বে, লেখা আছে ইয়েতে। নেক্সট কোশ্চেন যাচ্ছে, যদি বলো পড়ে দিতে ব্যাখ্যা করতে তাহলে পড়ে দেবো। হ্যাঁ ম্যাডাম চলেন। হুম, ইন দ্য পারসুইট অফ পুরুষার্থ হুইচ এম ইজ প্রাইমারিলি, না আমি এই কারণে পুরো সিলেবাসটা শেষ করতে আগে চাইছি। তো এরকম কিছু কিছু কোশ্চেন আছে সিলেবাসের উপরে কোশ্চেন আছে, এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো খুব সহজ, আমরা যদি সিলেবাসটা কভার করে নিই সেখান থেকে ইজিলি কোশ্চেন গুলো হয়ে যাবে। আর কিছু কিছু আছে হয়তো এখান থেকেই পড়লো প্রচুর কঠিন, এমন ভাবে কঠিন করে পড়লো, হাজার পড়ার পরেও কিন্তু সেই টপিকের মানে এই পুরুষার্থ থেকেও হয়তো একটা কোশ্চেন চলে আসতে পারে, এমন ভাবে পড়লে সেই আনসারটা আমার জানা নেই, বেশি 10 ঘন্টা পড়লেও সেটা পারবো না, অতএব সেগুলো ছেড়ে দেবো। সহজ যেগুলো পড়বে সেগুলোকে একদম অ্যাকসেপ্ট করে নেবো আগে, অতএব পুরো সিলেবাসটাকে কভার দিতে হবে। ইন দ্য পারসুইট অফ পুরুষার্থ হুইচ এম ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ মোরাল ভ্যালুস অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার, মানে হচ্ছে আচ্ছা এক এটার কথা নাম্বার অর্থ বলবো দিদি। এক নাম্বার Pursuit- ধর্ম হবে রিলিজিয়ন হবে, ধর্ম হবে। কাম হবে দিদি, কাম হবে, কাম তো সুখ দান করছে না। তোমরা না, এক না, মিনিট ধর্ম রুকো, হবে, এটা কারণ তো কোশ্চেন লিখিত। অনেকগুলো ভুল আছে যেগুলো আমি নোট করে রেখেছি, ওইগুলো কোশ্চেন গুলো স্কিপ করে বেরিয়ে যাবে। 1 মিনিট রুকো, আমি নিয়ে আসি, আমার ব্যাগে আছে, স্কুলের ব্যাগে। ধর্ম কোনো মতে হবে না, পারসুইট সুখের কথা বলেছি, সুখ দৈহিক সুখ আসছে, এখানে কাম আসবে, কাম আসবে। এটা নৈতিক মূল্য কথা, নৈতিক মূল্য বলছে না, নৈতিক মূল্য, নৈতিক আচরণ, ডিউটি হতো। নৈতিক মূল্য, নৈতিক আচরণ বলছে না, এটা এথিক্স কাজ করছে না। আর যেটা কাম চলে যাচ্ছে ইন্দ্র, মানে সেটা কাম চলে যাচ্ছে না। এটা লেখা আছে पुरुषार्थ की प्राप्ति में कौन सा उद्देश्य मुख्य रूप से মানে নৈতিক মূল্য और जो নৈতিক আচরণ মানে से संबंधित है। अच्छा, ওটা হিন্দিটা বলে দিচ্ছি, मुझे पुरुषार्थ की प्राप्ति में कौन सा उद्देश्य मुख्य रूप से नैतिक मूल्यों और नैतिक आचरण से संबंधित है। ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে ভ্যালু এথিক্যাল বিহেভিয়ার। বলো। এটা ধর্ম হবে, কারণ কাম হচ্ছে ইন্দ্রিয় তোমার সুখ, কথাটা শোনা যাচ্ছে না ঠিক করে। ইন্দ্রিয় সুখ ভোগ যেটা আছে সেটা কাম, আর অর্থ মানে হচ্ছে অর্থ মানে সম্পদ, অতএব এখানে হবে তোমার ধর্ম, কারণ এখানে হচ্ছে এথিক্যাল বিহেভিয়ার, ভ্যালু, মোরালিটি কথাগুলো রয়েছে, অতএব এগুলো ধর্মের সাথে যাবে। ঠিক আছে, কারো কোনো ডাউট? না দিদি ঠিক আছে। ইউনিট 3। আচ্ছা, এই কোশ্চেনটার অপশনটা চেঞ্জ করার কথা ভেবেছিলাম। ঠিক আছে, এটা যদি থাকে তোমার একদম ধর্ম লিখবে, ঠিক আছে। এখানে অপশনটা অন্য কিছু চেঞ্জ করা যেতেও পারতো, মোরালিটি বা অন্য কিছু, সেখানে অন্য কিছু হতো, বাট এখানে কনসেপ্ট কোশ্চেনটা যেভাবে আছে এই কোশ্চেনটার আনসার কিন্তু আমরা সি দেব। চলো, ঋতু সত্য তো শুধুমাত্র আছে গন্ডগোল। এরপরটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এথিক্স হুইচ অফ দ্য ফলোইং এইমস ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট গোল। হাইয়েস্ট গোল কি হবে? ইন্ডিয়ান এথিক্স, দেখো এখানে মোক্ষ দিদি। ইন্ডিয়ান এথিক্স মানে হচ্ছে মোক্ষ হবে, তাহলে হচ্ছে মোক্ষ, লিবারেশন ফ্রম সাইকেল অফ দ্য বার্থ অ্যান্ড ডেথ ইজ ভিউড অ্যাজ দ্য আলটিমেট গোল in Indian philosophy. It transcends other purusharthos by offering spiritual liberation, freedom from worldly attachment. Next question দেখো, which purushartha is considered foundational for achieving social welfare and personal contentment? হ্যাঁ বলো। বলছিলাম যেগুলো এক্সপ্লেনেশন গুলো বলছিলেন ও ইংলিশটা পড়ে একটু বাংলাটাও ট্রান্সলেট করে দিবেন, মানে ব্যাখ্যাটা বলতে হবে না, শুধু বলে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন থেকে বলবো বাংলাটা। আমি তাহলে ইংরেজিটা নিজের মতো করে পড়ে বাংলাটাই বলে দেবো, কারণ দুটো একবার হিন্দি একবার বাংলা বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে, শুধু বাংলাতে বলে দেবো তাহলে। চলো নেক্সট কোশ্চেনটা পড়ো। হুইচ পুরুষার্থ ইজ কনসিডার্ড foundational for achieving social welfare, personal
कंटेनमेंट মানে হচ্ছে কোন সা পুরুষার্থ সামাজিক কল্যাণ और व्यक्तिगत संतोष प्राप्त करने के लिए बुनियादी माना जाता है। সম্পদ কথাটা বলেছে, সামাজিক কল্যাণ, ধর্ম, কাম, অর্থ কোনটা হবে? দেখো এখানে বলছে ধর্ম তো সমাজের সঙ্গে যাবে দিদি, ধর্ম সামাজিক, যাচ্ছে সমাজের। কল্যাণ বলেছে। কল্যাণ কখন আমরা ধর্মের কথা ভেবি, তাহলে ধর্মের কথা হচ্ছে ধর্ম ইজ রিগার্ডেড অ্যাজ ফাউন্ডেশনাল। এটাই হচ্ছে তোমার কারণ হচ্ছে কি বিকজ ইট এস্টাবলিশ এ মোরাল অ্যান্ড এথিক্যাল ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা ধর্মে কিন্তু মোরাল এবং মোরালিটি এবং এথিক্স রয়েছে। প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলে নিজের কথা দেখতে এবং পারিপার্শ্বিক যেসব মানুষ রয়েছে তাদের কিন্তু খেয়াল রাখতে বলে এবং মানুষের উপকারের কথা বলে এবং ইট হেল্পস ব্যালেন্স দ্য অর্থ আর কাম। এখানে অর্থ এবং কাম এগুলোকে ব্যালেন্স করার কথাও কিন্তু বলা হয়। তাহলে এখানে হচ্ছে ধর্মটা হবে তোমার পুরুষার্থ, যেটা হচ্ছে তোমার সোশ্যাল কল্যাণের জন্য বা পার্সোনাল কন্টেনমেন্টের জন্য ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাডাম এটা মোর এন্ড দা অ্যাবভ হওয়ার সম্ভাবনা নাই? ধর্ম কাম কি করে হবে? কামটা কি করে লোকের কাম উপকার না, করবে? অর্থটা হতে পারে। সামাজিক কল্যাণ করতে গেলে তো অর্থ তো প্রয়োজন ম্যাডাম। সোশ্যাল ওয়েলফেয়ার পার্সোনাল কন্টেনমেন্ট, হ্যাঁ তো এটা তো ভাবা যেতে পারে। कौन सा पुरुषार्थ सामाजिक कल्याण व्यक्तिगत संतोष प्राप्त करने के लिए बुनियादी माना जाता है। এখানে একটা কথা বলে দিই, বিহারের এই কোশ্চেনে না মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ অপশনটা দিয়ে মানে মাথা খারাপ করে দেয় এমন এমন কোন অপশন রয়েছে। হ্যাঁ এটা আসতে পারে। ম্যাম এইটার জন্য মানে কে ম্যাম বললে বুঝতে পারিনি তোমার কথাগুলো। আমার এখন মানে তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, তুমি লেফট হয়ে ফের আবার জয়েন হও। ভয় সৃষ্টি হয়ে গেছে এই দুটো। না না ভয়ের কিছু নাই, যেখানে তোমার মনে হবে না এখানে অল অফ দ্য অ্যাবাভ আনসার বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভটাকে চুজ করে দিবে এরকম ক্ষেত্রে। হ্যাঁ খাচ্ছি এরকম ক্ষেত্রে যেখানে তোমার মনে হবে যে এটাও হতে পারে এটাও হতে পারে, একটাকে করবে না, কারণ বেশিরভাগ আনসার মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভটা নাই, যেগুলো প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে ইউজ করতে হবে। তাহলে একদম কিন্তু কথাটা কিন্তু ঘুরিয়ে বলেছে যে পুরুষার্থ সামাজিক কল্যাণ, ঠিক আছে ধর্মের কথা তো বলেই, কিন্তু কোশ্চেনের মানেটা কোন সব পুরুষার্থ সামাজিক कल्याण और व्यक्तिगत संतोष प्राप्त करने के लिए बुनियादी माना जाता है। বুনিয়াদি তো প্রাথমিক স্তরে দিদি বুনিয়াদি। বুনিয়াদি ওটাই তো হচ্ছে প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর তো ধর্মই। রেড কালার কোথায় গেল, বেরিয়ে গেল। দেখো এখানে বলছে বুনিয়াদি কথাটা বলেছে না, বুনিয়াদি কথাটার জন্য কিন্তু আমরা ইয়ে করব, তোমার অর্থটা ধর্মই করব। কারণ হচ্ছে পুরুষার্থ বলছে ফাউন্ডেশনাল বলেছে কথাটা, আর তার সাথে হচ্ছে অ্যাচিভিং সামাজিক গোল। অর্থ অবশ্যই লাগবে, কিন্তু অর্থ থাকলে কিন্তু আমি অর্থটা নাও তো দিতে পারি, কারণ মাথায় যদি রিলিজিয়ন না থাকে, তার মধ্যে ধার্মিক মানসিকতা না থাকলে কিন্তু অর্থকে আমরা দান করি না। আর যার মানসিকতা ভালো থাকে সে তার কম থাকলেও সে কিন্তু দান করে। অতএব ধর্মটা আমাদের লাগবে, বুনিয়াদিটা চেয়েছি, ঠিক আছে। আমি কি আনমিউট করেছি? হ্যাঁ শোনা গেল? হ্যাঁ ম্যাম শুনতে পেয়েছি। হ্যাঁ নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার বর্ণাশ্রম ধর্ম, আর এটা হচ্ছে তোমার সাধারণ ধর্ম। বর্ণাশ্রম ধর্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য কনসেপ্ট অফ দ্য বর্ণাশ্রম ইন इंडियन फिलोसफी। इंडियन फिलोसफीতে বর্ণাশ্রম এখানে পড়ে দিচ্ছি হিন্দিটা। भारतीय दर्शन में वर्णाश्रम की अवधारणा का सबसे अच्छा वर्णन निम्नलिखित में से कौन सा करता है। মানে বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে আমরা যে আইডিয়াটা জানি সেই আইডিয়াটার মধ্যে এখানে কোন অপশনটা মিল খাবে বেশি। দ্য স্টেজেস অফ লাইফ, এটা কি জীবনের কতগুলো স্টেজের কথা বলা থাকে বর্ণাশ্রমে, নাকি দ্য ক্লাসিফিকেশন অফ ডিউটিস বেসড অন কাস্ট অ্যান্ড লাইফ স্টেज, নাকি জাতি জীবন চরণকে আধার পর কর্তব্য কা বর্গীকরণ, মানে হচ্ছে তোমার কে কেমন কাজ করবে, কার কোনটা জাতি তার উপর ভিত্তি করে একটা জীবনের ক্লাসিফিকেশন।
নাকি দ্য পারসুইট অফ পার্সোনাল ডিজায়ার, নাকি এটা কোনো ব্যক্তিগত ইচ্ছাও কা পিছা করনা, মানে ব্যক্তিগত কোনো ইচ্ছাকে পূর্ণ করা, নাকি মোর দ্য নন অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। বিটা হবে দিদি। হ্যাঁ, দেখা যাচ্ছে বর্ণাশ্রম রেফার্স দ্য সোশ্যাল এথিক্যাল ফ্রেমওয়ার্ক, তাহলে এখানে একটা সামাজিক এবং একটা এথিক্যাল, এটা একটা ফ্রেমওয়ার্ক। কোথায় পেয়েছি বর্ণাশ্রম? এটা আমরা হিন্দু ফিলোসফিতে পেয়েছি। ডিভাইডিং ডিউটিস, এখানে কি হচ্ছে ডিউটি গুলো ডিভাইড করা থাকে। বর্ণাশ্রম মানে কি বর্ণ, চতুর্বর্ণের কথা বলা থাকে, এবং এখানে ডিউটি গুলো থাকে, এবং ডিউটি রেসপন্সিবিলিটি মানে হচ্ছে তোমার কর্তব্য, তাহলে হচ্ছে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কথা ভাগ করা থাকে অ্যাকর্ডিং টু বর্ণ। তাহলে কাস্ট অনুযায়ী আমরা বলি না, যে যেরকম ধরনের কাস্ট, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সে তার নিজের নিজের কাজ করবে। তাই বলছে অ্যান্ড আশ্রম মানে স্টেজ, সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ। তাহলে এখানে কাস্ট এবং তার সাথে আশ্রমের যে আমাদের জীবনের স্টেজ হচ্ছে তোমার ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই দুটোকে মিলিয়ে একসঙ্গে যখন থাকে সেটাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। তাই দিস ক্লাসিফিকেশন টু গাইড ইন্ডিভিজুয়াল টুয়ার্ড ফুলফিলিং বোথ সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটিস। তাহলে এই যে স্টেপগুলো, এই স্টেপগুলোতে কি হয়, একটা ইন্ডিভিজুয়ালকে গাইড করা থাকে, সে কিভাবে সোসাইটির মানে সোসাইটাল লাইফও মানে সামাজিক জীবনও কাটাবে, আর স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটি মানে আমাদের যেগুলো স্পিরিচুয়াল মানে কি বলবো, এর বাংলাটা কেউ বলো না একটু, স্পিরিচুয়ালের আধ্যাত্মিক। হ্যাঁ, তাহলে আধ্যাত্মিক যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো কিন্তু পূর্ণ করা। যেমন আচ্ছা, যদি বলা হয় যে আমাদের আমরা যে কর্ম করি, যেমন কারো প্রতি কর্তব্য করা, পূজা অর্চনা করা, বা কারো ঋণ পরিশোধ করা, স্পেশালি 3 ঋণ পড়েছি না আমরা, 3 ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ। এই যে ঋণটা পরিশোধ করব কোন বর্ণাশ্রম মানে কোন স্টেজে আমাদের, এটা প্রচুর ইম্পর্টেন্স কোশ্চেন, মনে হয় কোন একটা টিআরিতে এসেছিল। গ্রাহস্থ ম্যাম। একদম গার্হস্থ্য, কারণ আমরা ওই স্টেজেটাই কি করি, কি বলে যেন, ওই আত্মীয় স্বজনদের সেবা করি, পূজা অর্চনা করি, মানে অ্যাকচুয়ালি যে ঋণটা পরিশোধ করার জায়গা হলো তোমার গার্হস্থ। ব্রহ্মচর্যটা হচ্ছে কি, শিক্ষা গ্রহণ করে নিলাম, বানপ্রস্থে আমরা কিন্তু সংসার ছেড়ে দিলাম, তা মানে সংসারের মায়া ত্যাগ করে দিলে, ইভেন হাজবেন্ড ওয়াইফ পর্যন্ত দুজনে যে বানপ্রস্থ স্টেজের বাইরে যে থাকতে পারে। আর সন্ন্যাসে হচ্ছে একেবারে সমস্ত কিছুকে ত্যাগ করে একেবারে মানে সেই আত্মার জগতে চলে যাওয়া। তাহলে বর্ণাশ্রমটা কি বোঝা গেল? এবারে বর্ণাশ্রম রিলেটেড যাই কোশ্চেন পড়ি না কেন নিজেদের বুদ্ধি দিয়ে আনসার করতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য কনসেপ্ট অফ দ্য সাধারণ ধর্ম? তো বর্ণাশ্রম ধর্মতে বোঝা গেল সাধারণ ধর্মটা কি, যে ডিউটি ইজ কমন টু অল ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস অফ কাস্ট অর স্টেজ ইন লাইফ, না ডিউটিজ স্পেসিফিক টু ওয়ানস কাস্ট, না টু পারসুইট অফ প্লেজার অ্যান্ড ওয়েলথ। কি হবে আনসার? মোটামুটি এ হবে, এ। ड्यूटीज कॉमन टू ऑल इंडिविजुअल रिगार्डलेस, हिंदी बोले दीजिए, सभी व्यक्तियों के लिए समान कर्तव्य चाहे जाति या जीवन का चरण कोई भी हो। ठीक है, মানে সাধারণ ধর্ম মানে প্রত্যেকটা মানুষ যে যার নিজের নিজের ধর্ম, মানে তুমি তোমার জাতির বা তোমার ধর্মের বা তোমার আশ্রমের যে তুমি যেই স্টেজে রয়েছো সেটা পালন করবে, সে অপরজন অপরটা পালন করবে, মানে সাধারণভাবে যে যার নিজের নিজের ডিউটিটা পালন করবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য কনটেক্সট অফ ধর্ম হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন স্বধর্ম আর সাধারণ ধর্ম? আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে, স্বধর্ম কি সাধারণ ধর্ম কি। স্বধর্ম মানে হচ্ছে সে নিজের যে ধর্মটা পালন করবে, যেমন ওই গান্ধীজি বলেন না যে তোমার অপরের টয়লেট ক্লিন করবে, সে তার নিজের ধর্ম পালন করছে, ঠিক আছে, তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার ধর্ম পালন করো। অতএব আর সাধারণ ধর্ম কি, যেটা সকলের জন্য সমান, যেমন মোরালিটি মানে মোরাল নৈতিক হও, তুমি ধর্ম মেনে চলো, ওগুলো সকলের জন্য সমান। আর স্বধর্মটা হচ্ছে নিজের নিজের ডিউটি গুলো পালন করা। স্বধর্ম ইজ ইউনিভার্সাল, এটা কি হবে? হবে না, তাহলে এই অপশনটা কেটে গেল। তাহলে স্বধর্ম এরকম কিন্তু এলিমিনেশন মেথড ইউজ করবে, কোনো কোনো সময় হয়তো আনসার জানলে না, কোনটা হবে না সেটা আগে দেখে নেবে, কোনটা হবে যদি সেটা বিচার করতে না পারো কোনটা আনসার হবে, তো কোনটা হবে না সেগুলোকে বাদ দিয়ে দিবে, তাহলে দেখবে আনসারটা হয়ে যাবে। তাহলে স্বধর্ম পার্ট ইন টু ইন্ডিভিজুয়াল ডিউটি, হোয়াইল সাধারণ ধর্ম পার্টেন্স দ্য টু ইউনিভার্সাল ডিউটি। ঠিক আছে, নামটার মধ্যেই প্রকাশ পাচ্ছে।
নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড সাধারণ ধর্ম? সাধারণ ধর্ম বলছে ট্রুথফুলনেস, এখানে বলছে নিম্নলিখিত में से कौन सा সাধারণ ধর্ম মানে जाते हैं, মানে সাধারণ ধর্ম কোনটা হবে, সেখানে সেই সাধারণ ধর্মের কতগুলো বৈশিষ্ট্য কি এখানে সেগুলো রয়েছে দেখো। বলছে ট্রুথফুলনেস, নন ভায়োলেন্স, পেশেন্স থাকতে হবে, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ এন্ড ফুলফিলিং ডিजायर्स মানে धन का स्वयं संचय और इच्छाओं की पूर्ति करना, ना फॉलोइंग कास्ट स्पेसिफिक ड्यूटीज, না মোর দ্য নন অফ দ্য অ্যাবাভ। এখানে সাধারণত যেটা হচ্ছে সকলকে যে ধর্ম পালন করতে হবে, বললাম না মোরাল হতে হবে, নৈতিক হতে হবে, কারো উপর ফোর্সফুলি কিছু করা চলবে না, ট্রুথফুলনেস থাকতে হবে, নন ভায়োলেন্স থাকতে হবে, এইগুলো হচ্ছে তোমার সাধারণ হবে। হুইচ স্টেজ অফ লাইফ ইন দ্য বর্ণাশ্রম সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিনাউন্সিয়েশন एंड डिटैचमेंट फ्रॉम द वर्ल्डली अफेयर्स, माने वर्णाश्रम प्रणाली में जीवन का कौन सा चरण त्याग और सांसारिक मामलों से अलगाव से जुड़ा हुआ है, মানে হচ্ছে কোন স্টেজটা রয়েছে যেখানে সংসারের জীবন থেকে দূরে থাকবে। সন্ন্যাস। সন্ন্যাসী, হ্যাঁ, সবকিছু এতে ত্যাগ। সবকিছু একেবারে দেখ, এখানে হচ্ছে তোমার সন্ন্যাস স্টেজ দ্য ফাইনাল স্টেজ ইন দ্য বর্ণাশ্রম সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিনাউন্সিয়েশন এন্ড কমপ্লিট ডিট্যাচমেন্ট ফ্রম দ্য মেটেরিয়াল লাইফ ইন দ্য স্টেজ ইন্ডিভিজুয়াল ফোকাস, মানে এখানে বলছে বর্ণাশ্রম ধর্ম হলো একটা যেখানে মেটেরিয়াল চিজ বলতে মানে আমাদের সেই যা কিছু লাগে আর কি, ধন সম্পদ, টাকা, গাড়ি বাড়ি, এগুলো থেকে পুরো একেবারে ডিটাচ হয়ে যাবে, স্পিরিচুয়াল গ্রোথে মানে চলে আসবে এবং সে লিবারেশনের অপেক্ষায় থাকবে। নবীন বোঝা যাচ্ছে তো? এতটুকু বাংলা বললে হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, একটা কথা বলছিলাম, ওই একটু মানে আগে একবার বললেন ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, একটু মানে আরেকবার একটু মনে করে দেন। ব্রহ্মচর্য হচ্ছে যেটা হচ্ছে ব্রাহ্মণ বলছি গুরু গৃহে থেকে যে জ্ঞান অর্জন করা ছোটবেলাটা, তারপরে গৃহস্থ মানে সংসার লাইফে চলে আসা, তারপরে সেখানে সংসার লাইফে এসে যত কিছু ঋণ রয়েছে আমাদের, সে 3 ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ, ওগুলো পরিশোধ করা। পিতৃঋণ কি, দেবঋণ কি, ঋষি ঋণ কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঋষি ঋণ বলতে সে ঋষির প্রতি পড়াশোনা করেছে তার ঋণকে পরিশোধ করা। দেবঋণ হচ্ছে দেবতাদের প্রতি যে ঋণ পূজা অর্চনা করে পরিশোধ করা হবে। আর পিতৃঋণ কি, নিজে পুত্র সন্তান বা মানে নিজে সন্তান জন্ম দিয়ে পিতৃঋণ পরিশোধ করা যায়। তাহলে এই ঋণগুলো পরিশোধ কোথায় হবে? গৃহস্থ হলে। তারপরে হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ হচ্ছে তোমার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে বাস করা, মানে টাকা পয়সা ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে জঙ্গলে বাস করা। আর এখানে হচ্ছে সন্ন্যাস, মানে সমস্ত কিছু একেবারে ছেড়ে দেওয়া। এখানে সন্ন্যাস অপশনটা যেহেতু রয়েছে আমি সন্ন্যাসটা করলাম, সন্ন্যাসটা না থাকলে তখন বানপ্রস্থ অনুসার করতে হতো। নেক্সট কোয়েশ্চেন, ঋণ, যোগ্য আর কনসেপ্ট অফ ডিউটি রিলেটেড, মানে এখানে যদি আমরা ম্যাডাম কি বলেন বানপ্রস্থটা বলেন, ওটা মোর অ্যান্ড অফ দ্য থাকলে বানপ্রস্থ হতো নাকি? মোর অফ দ্য অ্যাবাভ যদি আনসার থাকতো না এখানে, তাহলে এগুলো ওইদিকে থাকতে হতো। মোর অফ দ্য অ্যাবাভ আনসার, তাহলে যেখানে বানপ্রস্থ আর সন্ন্যাস উপরে দুটোই থাকতে হতো, কিন্তু অপশনটা তখন লেখাটা কোশ্চেনটা এভাবে থাকবে না। যখন কোশ্চেনটা মোর দ্য নন অফ দ্য অ্যাবাভ থাকবে না, তখন কোশ্চেনের উপরে গঠনটাও চেঞ্জ হয়ে যাবে। ও ঠিক আছে, গঠনটা তো চেঞ্জ হয়ে যাবে, এমন কিছু বোঝাবে যে সেখানে দুটোই বোঝাচ্ছে। না সংসার চলে যাওয়া মানে হচ্ছে বানপ্রস্থ তো হতে পারে। হ্যাঁ, বানপ্রস্থ যাবে, কিন্তু এখানে যেহেতু সন্ন্যাসটা আছে একেবারে সমস্ত কিছু ছেড়ে দেবার বলছে, জীবন মানে সাংসারিক মামলো সে একদম পুরো আলাদা হয়ে যাবে সে। অবশ্যই বানপ্রস্থতে আলাদা হয়, কিন্তু যেহেতু এখানে সন্ন্যাসটা রয়েছে একেবারে ডিট্যাচমেন্ট, তো সন্ন্যাস অপশনটা আনসার নেবো। যদি সন্ন্যাস না থাকতো এখানে অবশ্যই বানপ্রস্থ আনসার করতাম। আর যদি বলা হয় যে একেবারে ডিট্যাচমেন্ট কথাটা যদি থাকে, ডিট্যাচমেন্ট কথাটা যেমন রয়েছে ওয়ার্ল্ডলি প্রফিট থেকে, তার জন্য এটা কিন্তু সন্ন্যাসী করলাম। ডিট্যাচমেন্ট মানে কি, সে তখন আত্মার স্ব আত্মার প্রতি তার একটা কানেকশন হয়ে যায়, মানে আত্মার যে রিয়েল যে স্টেজ আর কি, বা আসলেই যে আত্মা যেটা সেটা তো ব্রহ্মের সাথে এক, এইরকম একটা মোমেন্ট আসে তখন। ঋণ অ্যান্ড যোগ্য কনসেপ্ট অফ ডিউটি, মানে এখানে হচ্ছে ঋণ সম্পর্কে, যোগ্য সম্পর্কে আর কনসেপ্ট অফ ডিউটি সম্পর্কে, এইগুলো সম্পর্কে কোশ্চেন রয়েছে। তাহলে হচ্ছে ইন ইন্ডিয়ান ফিলোসফি দ্য কনসেপ্ট অফ ঋণ, ঋণ বলতে কি হচ্ছে অব্লিগেশন আর ডেট ইন ইন্ডিভিজুয়াল হ্যাজ, মানে এটাই হবে ঋণ বলতে। হবে ডিজায়ার অর ফর লিবারেশন, মানে মুক্তির জন্য ইচ্ছা, এরকম না। মেটেরিয়াল ওয়েলথ অ্যাকুমুলেশন, মানে ভৌতিক সম্পত্তিকা সংগ্রহ করা, এরকমও কিছু নয়। ঋণ মানে এখনই বললাম যে আমাদের 3 প্রকারের ঋণে আমরা কিন্তু
ঋণী, সেটা হচ্ছে কি, এই ঋণগুলোকে ইন্ডিয়ান ফিলোসফিতে তিনটে ঋণের কথা বলেছে। ডেট মানে কিন্তু এটা মানে হচ্ছে ঋণ, অব্লিগেশন মানে হচ্ছে দায়িত্ব অ্যাকচুয়ালি, মানে ঋণ বা দায়িত্বটা আমাদের পরিশোধ করা, সেটাই বলতে চেয়েছে এখানে। এর কি কি হবে, এরা কিন্তু বলেছে যে ওয়ান আর ইজ মনসরি বর্ন উইথ, মানে জন্মের থেকেই আমরা কিন্তু জন্মের সাথে সাথে তিনটে ঋণের পরিশোধ ঋণী হয়ে যায়। জন্মের পরেই তো আমাদের শিক্ষা লাগে, তারপরে সমস্ত ওই ঋণগুলো পেয়ে যায় একটার পর একটা। তাহলে এই ঋণগুলো পিতৃ ঋণ, যেটা হচ্ছে ডেট টু এনকাস্টার মানে পূর্বপুরুষদের প্রতি আমরা ঋণী। দেব ঋণ মানে ডেট টু গডস মানে গডের প্রতি বা দেবতাদের প্রতি ঋণী। আর ঋষি ঋণ হলো তোমার ডেট টু সেজ মানে হচ্ছে তোমার ওই মুনি ঋষিদের প্রতি ঋণী। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এথিক্যাল টিচিং, মানে ভারতীয় নৈতিক শিক্ষাকে অনুসার হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস যোগ্য, মানে যোগ্যটা কি, মানে কোন কোন বর্ণনটা বা কোন ডেফিনেশনটা এখানে রাইট হবে ইন্ডিয়ান ফিলসফি অনুযায়ী। রিচুয়ালস কথাটা আসবে, রিচুয়াল স্যাক্রিফাইস। আচ্ছা, রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস এইমড টু গেনিং পার্সোনাল বেনিফিট, না সেলফলেস অ্যাকশন পারফর্মড ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, না অ্যান অ্যাক্ট আরে, অ্যাকুমুলেটিং হবে মেটেরিয়াল ওয়েলথ। কিন্তু বি হবে ম্যাম, ইন্ডিয়া, কারণ এ পার্সোনাল বেনিফিট তো হবেই না, সেলফলেস ম্যাডাম অ্যাকশন যোগ্য হবে। তো দেব ঋণ না করা না হয় না। না, যোগ্যটা কিন্তু এখানে দেখো, এখানে আনসার গুলো রাইট ভেবো না, কিন্তু এগুলো পরে দুবারা তিনবারা ঠিক ইয়ে হয়েছে। রিচুয়ালস মানে যোগ্যের সাথে পেয়েছি, স্যাক্রিফাইস মানে যোগ্য। হ্যাঁ, মেন কথা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির অনুযায়ী বা আমরা উপনিষদে যে পাঠটা পড়েছি ওখানে কিন্তু যোগ্যটা আমরা কিন্তু পার্সোনাল বেনিফিটের জন্য করে থাকি, এটা মনে রাখবে। ওখানে পার্সোনাল বেনিফিটের জন্য করি, বলছে 100টা হর্স যদি তুমি দান করো তাহলে তুমি দেবতার আসন পাবে। বা আমরা যে যজ্ঞগুলো করি নিজেদের বেনিফিটের জন্য, এবং যে যার যে বেনিফিট হয় তাকে কি বলে, যেটা দিয়ে আমরা হব্য কি, তোমার তারপরে যে দিচ্ছে ওই ওয়ার্ড গুলো আমার এই মুহূর্তে মাথায় নেই। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ওখানটা ওই কনসেপ্ট গুলো ভালো করে কিন্তু করতে হবে। যেগুলো ছাড়া যাচ্ছে আমি পরে আবার রিপোর্ট দিয়ে দেবো, যেগুলো ছাড়া যাচ্ছে সেগুলোকে এক কাছে করে। তো এখানে হচ্ছে তাহলে এটা এটা কি হবে হবে? পার্সোনাল বেনিফিট হবে, অপশন 1 আনসার হবে, অপশন 1 এটা আনসার হবে। মানে ম্যাডাম যোগ্যটা তো দেব ঋণ হয় না, হ্যাঁ যোগ্যটা দেব ঋণ হয় না। হ্যাঁ হয়তো। দেব ঋণটা মানে 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 কি বলে দেবতাদের জন্য দেব ঋণ করা হয়। হুম হুম, তা যে ব্যক্তিগণ যেটা বলছে, ব্যক্তিগণ বললে তো যেটা পিতৃ ঋণ হয়ে যাচ্ছে না। ঋণ আলাদা যোগ্য আলাদা। ওখানে এখানে যোগ্যটা অন্যভাবে ব্যবহার করা হয়, যোগ্যটা অ্যাকচুয়ালি নিজের স্পেসিফিকের জন্য করা হয়। হিন্দুরা কি করে, যোগ্য করে কিসের জন্য, কিছু বেনিফিট করার জন্যই করে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কথা রয়েছে যে ও, 100টা হর্স যদি তুমি দান করো তাহলে তুমি নিজে দেবতাদের স্থান পাবে। এখানে কিন্তু মনে রাখবে ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান এথিক্স বা এই উপনিষদিক পার্টের যদি কোশ্চেনটা আসে সেখানে হবে পার্সোনাল গেনিং, ও ঠিক আছে পার্সোনাল ম্যাডাম, গেনের জন্যই করে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ওকে। আমি এটা ক্লাসের শেষে ছোট্ট করে আমি নোট লিখে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা সম্পর্কে। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস, আচ্ছা নবীন ক্লাসে আছে না বেরিয়ে গেছে, আছি দিদি, আছি। কথা বলছো না কেন? তোমার বাংলা হ্যাঁ দিদি, যে বাংলা বলছি ওটাতে হচ্ছে তো? হ্যাঁ দিদি, একদম বুঝতে পারছি। প্রবলেম হলে কিন্তু বলবে, চুপচাপ থাকলে কিন্তু শিখতে পারবে না, যত হ্যাঁ বকবে দিদি। তত শিখবে। হুম, এটা হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস দ্য কনসেপ্ট অফ ডিউটি, ডিউটি মানে কি, কর্তব্য। তাহলে ডিউটি ইন দ্য कॉन्टेक्स्ट ऑफ ऋण और যোগ্য, তাহলে ऋण और যোগ্য के संदर्भ में कर्तव्य की अवधारणा को कौन सा विकल्प वर्णित करता है, কি হবে এখানে দেখো, মানে হচ্ছে তোমার ম্যাডাম বাংলাটা বলেন। হিন্দি বলে দিয়েছি কিন্তু এখানে হচ্ছে, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব, মানে এখানে কোনটা বর্ণনা করছে নিচে, এখানে যে কনসেপ্ট অফ ডিউটি ইন দ্য কনটেক্সট অফ ঋণ আর যোগ্য, মানে এই যে ডিউটির কনসেপ্টটা, ডিউটি মানে কি, কর্তব্যের কথা বলে। কর্তব্য কখন আসে,
যখন আমাদের ঋণ থাকে তখন আসে, তাহলে ঋণ আর যোগ্য রিলেটেড আনসারটা দিতে হবে। ডিউটি ইজ অ্যান অব্লিগেশন টু ফুলফিল ইন্ডিভিজুয়াল ডিজায়ার, না ডিউটি ইজ এ ফর্ম অফ, এখানে কিন্তু শুধুমাত্র ঋণ বলেছে এবং যোগ্য বলেছে, এবং কনসেপ্ট অফ ডিউটির পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ঋণ আর যোগ্যকে সন্দর্ভ মে কর্তব্য কি অবধারণা, মানে এখানে কর্তব্য কথাটা আসছে। কর্তব্য কিন্তু আমরা সবসময় অপরের জন্য করি, তাই তো। যোগ্য নিজের জন্য করি, যোগ্যটা করি ভালোর জন্য, ঠিক আছে। যেমন যোগ্য করা হচ্ছে তার নিজের বাবার জন্য করছে, সেখানেও কিন্তু একটা কর্তব্য চলে আসে। বা কিছু অনেক সময় যোগ্য করে ঘরে কিছু ভালো কিছু হওয়ার জন্য, ধন সম্পদ আসার জন্য, হিন্দুদের এরকম যোগ্য টোগ্য করে কিন্তু। তাহলে এখানে ঋণ, যোগ্য এবং ডিউটি, কর্তব্য, এই তিনটাকে মিক্সড করে আনসারটা খোঁজার চেষ্টা করবে। তাহলে ডিউটি হচ্ছে কি অব্লিগেশন, দায়িত্ব টু ফুলফিল ইন্ডিভিজুয়াল ডিজায়ার, নিজের ইচ্ছা পালন করার জন্য শুধুমাত্র ডিউটি, না ডিউটি ইজ এ ফর্ম অফ সেলফলেস অ্যাকশন टू फुलफिल इनहेरेंट डेट, ना कर्तव्य एक निस्वार्थ कार्य है जो जन्मजात ऋणों को पूरा करने के लिए होता है, না ডিউটি ইজ অনলি রিলেটেড টু ওরশিপ অ্যান্ড ডেটিস। দেখো শুধুমাত্র ডিউটি বলতে শুধু পুজো করে আমার ডিউটি পালন করে দেবো, সেটা হবে না। শুধুমাত্র নিজের জন্য করব তাহলে আমার ডিউটি হয় না। ডিউটি কখন হয়, সেটা হচ্ছে তোমার নিঃস্বার্থভাবে করব, এবং আমরা জন্মজাত যে ঋণ সেগুলোকে পরিশোধও করব, সেই ডিউটি, সেটাও আমার কর্তব্য, এবং অপরের জন্য করব সেটাও কর্তব্য। তাহলে আনসার হলো বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ঋণ রেফার্স টু ডেট ওড টু সেজেস অ্যান্ড দ্য টিচার, মানে শিক্ষকের প্রতি, সেজের বলতে এখানে ওই শ্রদ্ধা দিদি, ইয়ে বলেছে ওই ঋণ ঋষিদের হবে, প্রতি, শ্রদ্ধা করবে। হ্যাঁ ঋষিদের প্রতি ঋণ কি হবে, সেটা হবে ঋষি ঋণ। এগুলো ফটাফট আনসার দেবঋণ বলো। হয়ে যাবে দিদি তাহলে। দেবঋণ কি করে হবে, দেবতাদের প্রতি ঋণ হবে, দেবতার প্রতি ঋণ দেবঋণ। না, যদি ঋষি তো দেবতা হয়ে এটা যাচ্ছে। না, এটা ঋষি ঋণই হবে, গুরুর প্রতি না। গুরু তো ঋষি, তাহলে টিচার, পিতা মাতা টিচার, হবে, টিচার, পিতা মাতা। আরে টিচার, এটা ঋষি ঋণ হবে। পিতা মাতা, হ্যাঁ, এটা দেখো আমি বলে পিতৃঋণ দিচ্ছি, হবে। দেখো আর দেবঋণ হচ্ছে তোমার এই কোনো দেবতাদের প্রতি যজ্ঞ করা বলা হয়, পূজা করা বলা হয়, তাকে দেবতার ঋণ বলা হয়। একদম। ইন দ্য ভগবদ গীতা যজ্ঞ ইজ অফেন লিঙ্কড, এটা কোশ্চেন বন্ধ করা আছে, বাদ মার্ক করে রেখেছি। Now, which of the following is not considered one of the primary ঋণ মানে ডেট ইন ইন্ডিয়ান ফিলোসফি? নট কোনটা ঋণ নয়, কোনটা পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, কামঋণ আছে? কামড়েন নেই। নেই, তাহলে এটা আনসার, এটা চেয়েছে আনসার। অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ যোগ্য ইন ইন্ডিয়ান ফিলোসফি, হুইচ ইজ দ্য প্রাইমারি इंटेंशन बिहाइंड परफॉर्मिंग एनी ডিউটি और স্যাক্রিফাইস, মানে ভারতীয় দর্শন মে যোগ্য কি অবধারণা কে অনুসার, মানে আমরা যজ্ঞের যে ধারণাটা পেয়েছি, অবধারণা বলতে ধারণাটা পেয়েছি, সেই যজ্ঞের ধারণা অনুযায়ী किसी भी कर्तव्य या बलिदान को करने का मुख्य उद्देश्य क्या है, মানে আমরা কোনো কর্তব্য পালন করি, এক হতে পারে পিতার পিণ্ডদান করার জন্য যজ্ঞ করছে, বা আবার নিজের ঘরের সম্পত্তির জন্য যজ্ঞ করছে। তাহলে বলছে এই যে কোনো কর্তব্য, কিসি ভি কর্তব্য ইয়া বলিদান, মানে কিসি ভি কোনো কর্তব্য করার জন্য আমরা করে থাকি, এর উদ্দেশ্যটা কি? বলছে টু গেন পার্সোনাল ওয়েলথ, টু প্রমোট সোশ্যাল হারমোনি অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, না টু অ্যাচিভ ফ্রেম অ্যান্ড রিকগনিশন। এটা কিন্তু হবে তোমার পার্সোনাল গেন, আমরা যজ্ঞ করে থাকি পার্সোনাল গেন। আমরা তো আমি বলছি আচ্ছা, এই উপনিষদের এই পাঠটাতে যজ্ঞ, স্যাক্রিফাইস সবগুলো কিন্তু করে থাকে পার্সোনাল গেনের জন্য। এর আনসার তাহলে কি হলো? এ। নেক্সট কোশ্চেন হচ্ছে দা কনসেপ্ট অফ, না বি থাকতে পারে, আমি বলেছি না এখানে ভুল আছে অনেক কোশ্চেনে। ম্যাডাম তাহলে ওই মানে আপনি যেটা বলছেন, প্রশ্নটা দেখেন, যজ্ঞর যে অবধারণের মুখ্য উদ্দেশ্য বলছেন, ব্যক্তিগণ সম্পত্তি অর্জিত করোনা, মানে হলো কি অনুষ্ঠান করলে কি সে মানে সম্পদ তৈরি করতে পারবে, তাই তো? তাই একটা স্বার্থ চলে আসছে ম্যাডাম, তাই যজ্ঞ মানে তো স্বার্থ। হ্যাঁ, যজ্ঞ করে নিজের স্বার্থের জন্য, এখানে পার্সোনাল গেনের জন্য করে, এখানে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারের কোনো ইয়ে নাই। যজ্ঞটা অ্যাকচুয়ালি সে নিজের জন্য করে, নিজের বাপের জন্য করছে, নিজের মরা মায়ের জন্য করছে, নিজের ঘরে কোনো ভালো কিছু করার জন্য করছে। ও ঠিক আছে ম্যাডাম। The idea of fulfilling one's ঋণ primarily reflects which aspect of the Indian ethical thought? वैसे किसी के ऋणों को पूरा करना भारतीय नैतिक विचार में किस पहलू को दर्शाता है? মানে কোনো ঋণ যখন পুরো করবে
তখন সেটা কিসের সাথে হবে মিলবে এখানে অপশনগুলো? ডিউটি, দায়িত্ব আর কর্তব্য। হ্যাঁ, মানে ঋণটা যখন ফুলফিল করছে, ঋণটা পূরণ করে দিল, মানে ধরো আমি একজন টিচারের কাছে পড়েছি, আমি এখন নিজের টিচার হয়েছি, মানে তাকে ঋণ পরিশোধ করে দিলাম, আমার ঋষি ঋণ শোধ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি বাবা মা হয়ে গেলাম, তখন আমার ঋষি ঋণ শেষ, তাহলে 3টে ঋণ যখন পরিশোধ করে দিলাম, তার মানে কি আমি ডিউটিগুলো আমার পালন করেছি, তাহলে ডিউটি আর রেসপন্সিবিলিটি। ডিউটি রেসপন্সিবিলিটি মানে কর্তব্য আর কি, বা জিম্মেদারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন ইন্ডিয়ান ফিলোসফি হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব পিতৃঋণ? পিতৃঋণ মানে কি হবে? ডের দ্য ইনকেস্টার, ইনকেস্টার মানে পূর্বপুরুষ, ঠিক আছে। পূর্বজ, পূর্বজকে প্রতি ঋণ মানে হচ্ছে পূর্বজকে প্রতি ঋণ বলতে আমাদের পূর্বপুরুষদের প্রতি ঋণ পরিশোধ করা, মানে হচ্ছে একটা পুত্র বা সন্তান জন্ম দিয়ে দেওয়া, তাহলেই হয়ে গেল ঋণ পরিশোধ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পারফরমেন্স অফ যোগ্য উইদাউট এক্সপেকটেশন অফ রেজাল্ট, মানে কোনো ফলের আশা ছাড়া, উইদাউট মানে ছাড়া, এক্সপেকটেশন মানে আশা ছাড়া, ফলের আশা ছাড়া, ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড মানে টু হুইচ অফ দ্য ফলোইং योगा इन द इंडियन फिलोसफी, মানে ভারতীয় দর্শন মে ফল কি অপেক্ষা মানে ফলের আশা না করে কাজ করা হচ্ছে, এটা হচ্ছে তোমার যোগ্য কা প্রদর্শন কিস योग से सबसे अधिक संबंधित है, মানে ফলের আশা না করে আমরা করলাম, এখানে হচ্ছে ভক্তি যোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ কিসের সাথে যাবে? স্বামী বিবেকানন্দের বাণী এটা দিদি। মানে হচ্ছে এটা হবে তোমার কর্মযোগ, মানে আমরা নিজের কর্তব্যের জন্য আমরা কাজটা করেছি, ঠিক আছে, কোনো আশা ছাড়াই করব, আমি আমার কর্ম পালন করে যাবো, উপরওয়ালা দিবে আমার ইয়ে ফল। আচ্ছা, এর হচ্ছে ওই কর্মযোগ, কর্মযোগ স্থিতপ্রজ্ঞা। আর ওটা নিষ্কাম কর্ম বলে তো নিষ্কাম কর্ম হতো। হ্যাঁ, নিষ্কাম কর্ম বলে নিষ্কাম কর্ম হতো, ফলের আশা না করে যেটা করে নিষ্কাম কর্ম, ফলের আশা করে যেটা করে সকাম কর্ম। আর যদি ওয়েস্টার্ন ফিলোসফিতে যাই তাহলে হচ্ছে তোমার টেলিওলজিক্যাল, ডিওন্টোলজিক্যাল। ডিওন্টোলজিক্যাল কি হবে? ওটা হচ্ছে কান্টের, মানে কান্ট ট ট ট ড, কান্ট ড, তাহলে ডিওন্টোলজি হচ্ছে কান্ট, তাহলে ট ড এরকম করে মনে রাখবে। তাহলে ডিওন্টোলজি কি বলে? কর্তব্যের জন্য কর্তব্য করো, ডিউটির জন্য ডিউটি করো, ডিউটি ফর ডিউটি সেক অনলি, এই কথাটা বলে কান্ট। তাহলে কান্ট কি? কান্টের মধ্যে কি আমরা আমরা রুল অনুযায়ী করবে, একটা ইউনিভার্সাল রুল থাকবে, সেই ইউনিভার্সাল রুল অনুযায়ী আমরা সকলে কাজ করব, সেটা হবে, এবং আমরা কর্তব্যের জন্য করব, ফলের আশা না করে করব, সেটা হচ্ছে ডিওন্টোলজিস্ট। আর টেলিওলজিক্যাল কি? টেলিওলজিস্ট কারা? যারা হচ্ছে তোমার টেল মানে লেজ, তাহলে কর্মের শেষে, লেজটা কোথায় থাকে? কোনো প্রাণীর পিছনে, তাহলে কর্মের শেষে মানে টেলিওলজি যারা, তারা হচ্ছে প্রত্যেকটা কাজের লেজে লেজে ফল চাইবে। তাহলে যারা ফলের আশা করে যে এই যে আমি পড়াচ্ছি মানে পয়সা দিবে, আমি পয়সার আশায় পড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে গেল? টেলিওলজি হয়ে গেল। এবারে যদি আমি আমার কর্তব্যের জন্য আমি হয়তো হতে পারে কারো পড়ার প্রবলেম হচ্ছে, পড়তে পারছে না, সেখানে আমি আমার কর্তব্য ভেবে আমি তাকে বিনা পয়সায় পড়ালাম, সেখানে আমি কর্তব্য পালন করব, তাহলে সেটা হয়ে যাবে কি? কোনো ফলের আশা না করি, তখন সেটা হয়ে যাবে তোমার ডিওন্টোলজিক্যাল। তাহলে বোঝা গেল ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো মিক্সড করে দিলাম। এবার হচ্ছে কর্মযোগ, স্থিতপ্রজ্ঞা অ্যান্ড স্বধর্ম লোকসংগ্রহ। এই লোকসংগ্রহ কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট, মানে সব ধরনের এক্সামেতে এইটা নিয়ে কোশ্চেন আসে, এটা মানে প্রচুর ইম্পর্টেন্স, এগুলো সবগুলোই আছে। ইন্ডিয়ান এথিক্সটা এমন একটা কনসেপ্ট, ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন এথিক্স, এগুলা কিন্তু খুব শর্ট, কম পড়তে হবে তোমাকে, আর নাম্বার তোমরা এখানে বেশি বেশি পাবে। তাহলে কর্মযোগ দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব কর্মযোগ ইন দ্য ভগবদ গীতা? ভগবত গীতা অনুযায়ী কর্মযোগে কি বলে ভগবত গীতা? টু পারসুইট টু নলেজ, নলেজের কথা বলে, সেলফলেস অ্যাকশন, নিষ্কাম কর্মের পদের কথা বলে। হ্যাঁ, এই যে নিষ্কাম কর্ম, সকাম কর্ম, এগুলো কিন্তু ভগবত গীতাতে আমরা পেয়েছি, গীতায় পড়েছি। তাহলে নিষ্কাম কর্ম হচ্ছে তোমার ফলের আশা না করে কর্ম, ফলের আশা যুক্ত যেটা কর্ম সেটা হলো সকাম কর্ম। তাহলে এটা দ্য পাথ অফ সেলফলেস অ্যাকশন মানে হচ্ছে নিষ্কাম কর্ম, ফলের আশা না করে কর্ম। তাহলে এটা কি হবে? রেডিওলজি না ডিওন্টোলজি? ডিওন্টোলজি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, স্থিতপ্রজ্ঞা রেফার্স টু এ পারসন। স্থিতপ্রজ্ঞা মানে কি? আমরা বলি না যে ঠান্ডা, যেটা স্থায়ী পানি থাকে না, স্থির পানি, স্থির পানিতে কিন্তু নিজের মুখটাও দেখা যায়, তাই তো? তাহলে যদি তুমি নিজেকে পেশেন্স রাখো, এটা একটা ইয়ে হয়ে যাবে। যদি নিজে চুপচাপ থাকো, নিজের মধ্যে একটা ওই পেশেন্সটা যদি ধরে রাখতে পারো, তাহলে কিন্তু ওখানে সমস্ত কিছু তোমার হাতের মুঠোয় চলে আসবে। এটা আমার কথা আর কি, আমি এটা বিশ্বাস করি। তো স্থিতপ্রজ্ঞা, স্থির মানে কি হচ্ছে? এক জায়গায় থাকা। স্থিতপ্রজ্ঞা মানে কি? মানে যেই ব্যক্তির মধ্যে পেশেন্স থাকবে, যেই ব্যক্তি হচ্ছে তোমার ইমোশনালি সমস্ত কিছু চিজগুলোকে, বিষয়গুলোকে সে জয় করে ফেলবে, এবং ওয়ার্ল্ডলি যে প্লেজার সেগুলো থেকে সে নিজেকে ডিট্যাচ করে নেবে, সে অ্যাকচুয়ালি যে আমাদের যে রিয়েল যে আত্মা, সেই রিয়েল আত্মাটার
কাছে চলে যাবার এরকম স্টেজে থাকবে, সেটা হচ্ছে স্থিতপ্রজ্ঞা। তাহলে এবারে চলো দেখি तो কোশ্চেনটা। बीटा হবে তাহলে ম্যাডাম সবই পরিস্থিতিও মানে শান্ত रहता है। হ্যাঁ, আচ্ছা হিন্দি দুটো বলে দিই। বলছে ইজ ইমোশনালি আনস্টেবল মানে হচ্ছে তোমার ভাবনাত্মক রূপ সে অস্থির হতে হয়, যে অস্থির সে হবে না, স্থিত মানে হচ্ছে স্থির থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে না। দ্য মেনটেন্স কামনেস ইন অল সিচুয়েশন মানে যারা বলে না, যারা সত্যি গভীর জ্ঞানী ব্যক্তি তারা শান্ত থাকে, যে কোনো সিচুয়েশনে তারা কন্ট্রোল করে নিতে পারে। এটাই তো অ্যাকচুয়ালি জীবনের শিক্ষা, শুধু পড়াশোনার শিক্ষা নয়, জীবনের শিক্ষা হচ্ছে সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোল করা, এটা একটা বড় শিক্ষা। তাহলে এর হচ্ছে স্থিতপ্রজ্ঞা যে হবে সে হচ্ছে সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোল এটাই করে। হবে দিদি, এটাই হবে। হুম মানে স্বভাব ম্যাডাম এটা একটা আমরা কথা বলছিলাম, কথাটা মনে রাখবো। হুম ম্যাডাম একটা কথা বলছিলাম, হুম কোনো ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ হতে গেলে তাকে কি কি কন্ডিশন পূরণ করতে হবে? কন্ডিশন এই তো ওই ধরনের, যেমন তার মধ্যে পেশেন্স থাকবে, সে ধার্মিক হবে, সে মেটেরিয়াল চিজ থেকে আলাদা থাকবে, তারপরে ডিটেলস আর কি এরকম ধরনেরই হবে। আচ্ছা এখানে, তাহলে ম্যাডাম আচ্ছা তোমরা এটা এখানে বলা যায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিষ্কাম কর্ম হতে হবে, এটা হবে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, হ্যাঁ নিষ্কাম কর্মের কথা ও আশা করে না ওইসবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মানে হচ্ছে এটা ভেবে নাও ঈশ্বরের মতো করে বৈশিষ্ট্য, মানে ঈশ্বরের কাছাকাছি সে চলে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডলি কোনো কিছু তার থাকবে না, তাহলে এরকম পজিটিভ বিষয়গুলো এর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা এখানে এই এতটুকু হয়েছে, এতটা কি আসবে আজকে না দুদিন করাবো? চালিয়ে যান। করাবো শেষ। অ্যাকর্ডিং টু কর্মযোগ দ্য आइडिया वे टू परफॉर्म ওয়ান্স ডিউটিস মানে হচ্ছে তোমার কর্মযোগী के अनुसार किसी के कर्तव्यों का আদর্শ তরিকা क्या है, আদর্শ মানে হচ্ছে আদর্শ আমরা যেটা বলি। তো কর্তব্যবাদ অনুযায়ী কোনটা হবে ডিউটি, কর্তব্য মানে সে কর্ম করবে উইথ এক্সপেকটেশন উইদাউট অ্যাটাচমেন্ট টু রেজাল্ট মানে কোন রকমের রেজাল্টের আশা করবে না, সেলফলেস ভাবে ডিউটিটা পালন করবে তার নিজস্বটা। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ স্বধর্ম ইজ বেস্ট আন্ডারস্টুড। স্বধর্মটা কি হবে, ইউনিভার্সাল ডিউটি না ডিউটি অ্যাকর্ডিং টু ওয়ানস ওন নেচার অর রোল না ডিউটি টুয়ার্ড দ্য ডিভাইন? ডিভাইন হবে না, স্বধর্ম মানে স্ব মানে নিজের, তাহলে নিজের কাজ ডিউটি পালন করবে অবশ্যই, অবশ্যই সে সৎভাবে করবে। নেক্সট কোয়েশ্চেন, লোকসংগ্রহ, এটা দেখো চলে এসছে লোকসংগ্রহ, প্রচুর ইম্পর্টেন্স। লোকসংগ্রহ ক্যান বি ট্রান্সলেটেড, লোকসংগ্রহটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, সেটা হচ্ছে তোমার ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এটা মনে রাখবে, এটা বার কোশ্চেনটা এসেছে, লোকসংগ্রহ কি দিয়ে অপশন দিয়ে দিচ্ছে হাজারটা, ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ওয়েলফেয়ার অফ দ্য অল, ওয়েলফেয়ার অফ দ্য মানে বাইরের মানুষের আর কি, ঠিক আছে, সকলের কল্যাণ করা। লোক মানে কি, লোক মানে লোক, আমি ছাড়া অন্য কেউ, তাহলে লোক সংগ্রহ মানে লোকের জন্য টাকা পয়সা আমি সংগ্রহ করছি, এরকম করে ভাবো। তাহলে লোকের জন্য ভালো ভাবছি, লোকের জন্য আমি সমস্ত কিছু করছি, সেটা হচ্ছে লোক সংগ্রহ। এরকম কিন্তু বৈশিষ্ট্য বই না, এগুলো আমি মনে করার জন্য বলছি। ম্যাডাম এই লোকসংগ্রহ মানে একটা সিলেবাস আছে, আর একটু ডিটেলস যে সম্পর্কে ধারণা দিয়ে দেন তো ভালো হয়। এটুকু জানলেই আনসার হয়ে যাবে। লোকসংগ্রহ মিন্স ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বের বাকি সকল লোকের জন্য ভালো করা, হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ফর দ্য বেনিফিট অফ সোসাইটি মানে কোন একটা লোক যখন কাজ করবে সেই কাজটা শুধুমাত্র আমার নিজের পার্সোনাল গেনের জন্য হবে না, সেটা সোসাইটির ভালোর জন্য হবে, ঠিক আছে, মানে শুধুমাত্র নিজের জন্য ভাববে না, সেটা সোসাইটির জন্য ভাববে। গান্ধীজির সর্বোদয়ের মতন কথা গেল তো। হ্যাঁ সর্বোদয়ের সাথে মিল রয়েছে লোকসংগ্রহ। ওয়েস্টার্নের উপযোগ করার দিক থেকেও যাচ্ছে হ্যাঁ এটা। ইউটিলিটেরিয়ানিজমের সাথে যাবে, ওয়েস্টার্নের সকলের কল্যাণ করা, ইউটিলিটেরিয়ানিজম ইউনিভার্সালিজম, আল্টারিজম, যাবে না, আল্টারিজম, উপযোগবাদ যাবে না, উপযোগবাদ কথা বলেছে বেশিরভাগ, আর এটা তো অল কথা বলছে না। হ্যাঁ এটা ইউনিভার্সালিজম যাবে, আল্টারিজম ইউনিভার্সালিজম আছে না। আচ্ছা আগের দিনে ক্লাসে যেটা বলছিলাম, ও কোনো একটা ছেলে বলছিল যে ইউনিভার্সালিজম আল্টারিজম, দেখো আমি একটা বলে দিই, আল্টারিজম মানে হচ্ছে তোমার তুমি ছাড়া অপরের জন্য ভাবা, পরের জন্য ভাবা, আর ইগোইজম মানে শুধু নিজের জন্য ভাবা, আর ইউনিভার্সালিজম মানে হচ্ছে সকলের জন্য ভাবা, ঠিক আছে। সেদিনে কি আমি অন্য কিছু বলছিলাম হয়তো, এই অর্থে বলছিলাম যে আল্টারিজম মানে লোকের জন্য ভাবা, তো ইউনিভার্সালিজম আর আল্টারিজমের মধ্যে ওইটুকু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দেখবে একটা কোশ্চেন হয়তো পরে বলেও দিয়েছিলাম, বোঝা গেল। আগের দিনে আমি যেটা বলছিলাম ইউনিভার্সালিজম আর আল্টারিজম
একেবারে এক নয়। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ভগবদ গীতা, আচ্ছা আর একটা জিনিস, ইউটিলিটেরিয়ানিজম আর গান্ধী সর্বোদয় এটার মধ্যে পার্থক্য একটু রয়েছে। গান্ধী কি বলে, বলো পার্থক্যটা। লোকের সুখের কথা বলেছে, আর গান্ধী 100 জনের মধ্যে 100 জনের কথা বলেছে। হ্যাঁ, মানে ইউটিলিটেরিয়ানিজমের মতে হচ্ছে যদি মানে সর্বজন লোকে সর্বোচ্চ খুশি হতে হবে, মানে হচ্ছে যদি এখানে 10টা লোক থাকে, 10টা লোকে যদি 100 পেয়ে যায়, তাহলে এটা ইউটিলিটেরিয়ানিজম বলবে ঠিক আছে এটা। আর গান্ধী বলবে না, এখানে এখানে মানে যদি 500 লোক থাকে, তার মধ্যে 100 জনকে 100 খুশি দিয়ে দেবো না, 500 জনকে এক এক করে দেবো, তবু প্রত্যেকটা মানুষের মধ্যে যেন সমান সমান খুশির কথা বলে, সকলের সর্বোচ্চ খুশির কথা বলে। আর এরা বলে সর্বজন লোকে সর্বোচ্চ খুশি, একটু পার্থক্য রয়েছে। দেখবে গান্ধী পড়াতে যে কথাটা অ্যাকচুয়ালি গান্ধীর যে ওয়ার্ড কথাটা আমরা কোট আনকোট করে আমি বলে দিয়েছি এবং নোটেও তোমরা পেয়ে যাবে। এটা লজিকে নিয়ে যাবো, আমরা সবসময় জানি যে 1 থেকে 100 থাকলে আয় বচন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি যে 100 জনের মধ্যে 100 জন অসৎ, সেটা তো আয় বচন হবে না, কারণ সেটা এ বচন হয়ে যাচ্ছে, সেখানে 1 থেকে 99 বলতে পারি। সকল হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন যাই। ইন দ্য ভগবদ গীতা, স্থিতপ্রজ্ঞ ইজ সামওয়ান হু, মানে স্থিতপ্রজ্ঞ কি হবে দেখো, তার কতগুলো বৈশিষ্ট্য আবার এখানে দিয়েছি। কন্ট্রোল ওভার ডিজায়ার এন্ড অ্যাঙ্গার, নিয়ন্ত্রণের কথা বলছি। নলেজ অফ অল স্ক্রিপচার্স, অ্যাটেন্ড সুপ্রিম ওয়েলথ, নাকি এখানে সব থেকে বেশি কি জোর দিচ্ছে তো হবেই দিদি, যে বি। হুম হুম হবে হবে না, এখানে দেখো স্থিতপ্রজ্ঞা মানে হবে না, অ্যাকচুয়ালি না বুঝি না, ইচ্ছা ও অক্রোধ পর নিয়ন্ত্রণ পা লিয়া, ভালো করে মানে পড়ো। কিভাবে এই নিয়ন্ত্রণ মানে তো শান্ত না। সাইফুল, তুমি না এই তোমার ধরপড়ানির জন্য প্রচুর কোশ্চেন আনসার ভুল করে দিয়ে আসবে, কিন্তু ভালো করে পড়ো। স্থিতপ্রজ্ঞ বলছে দিদি। কন্ট্রোল বলেছে, তুমি অ্যাঙ্গার আর ডিজায়ার দেখে নিলে কন্ট্রোল লেখাটা কে দেখবে? আমি? আরে এই হবে ম্যাম। কন্ট্রোল, আমি আগের দিনে কি বলে, স্থিতপ্রজ্ঞ মানে কি স্থির ব্যক্তি, রাগ থাকবে না, তার ডিজায়ার গুলো থাকবে না, বেশি কিছু চাহিদা লোকের থাকবে না, তাহলে কন্ট্রোল ওভার ডিজায়ার অ্যাঙ্গার এগুলো কন্ট্রোল থাকবে, ঠিক আছে? তো এটা স্থিতপ্রজ্ঞ হবে। তাহলে একটু স্পিডে চালাই, হ্যাঁ দেখি শেষ করতে পারি কিনা। কর্মযোগ এনকারেজেস ইন্ডিভিজুয়ালি টু, 2 ঘন্টা ক্লাস হয়ে গেলে হয়ে যাক, তবু শেষ করবো, তোমরা একটু হেল্প করো তাড়াতাড়ি করতে। কর্মযোগ এনকারেজ ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে কর্মযোগ ব্যক্তিকে কি হিন্দিটা বলেছে ছেড়ে দাও। এনকারেজ মানে হচ্ছে উৎসাহ, কর্মযোগ হচ্ছে ব্যক্তিকে কি উৎসাহ করে। অ্যাক্ট ইন ওয়ে দা বেনিফিট সোসাইটি। কর্মযোগ হচ্ছে অ্যাক্ট ইন ওয়ে দ্যাট বেনিফিট সোসাইটি, সোসাইটিকে বেনিফিটের কথা বলে। ইন ইন্ডিয়ান সরি, দ্য আইডিয়াল স্থিতপ্রজ্ঞা সাজেস্ট দ্যাট এ পারসন, মানে আইডিয়াল স্থিতপ্রজ্ঞা হবে তাকে কি সাজেস্ট করা যাবে? ওই যে ফলো डिजायर टू फुलेस्ट, মানে হচ্ছে তোমার इच्छाओं को पूरी तरह से पूरा करना चाहिए ना, এটা হচ্ছে রিমেন ইনডিফারেন্ট টু প্লেজার এন্ড পেন, না সিক কনস্ট্যান্ট সোশ্যাল एंगेजमेंट। স্থিতপ্রজ্ঞকে आदर्श से यह সুখ पता দুঃখ चलता থাকবে, है তাই তো कि व्यक्ति को ম্যাডাম? বি হবে ম্যাম। রিমেন ইনডিফারেন্ট টু মানে সুখ প্লেজার এন্ড দুঃখ পেন, থাকবে যে সব মিলেমিশে এক হয়ে যাবে। চুপচাপ থাকবে, রাগ থাকবে না, অভিমান থাকবে না, কোনো কিছু থাকবে না, কাজ থাকে না, যার দুঃখ কষ্ট থাকে না, কোনো কিছু দুঃখের কথা ভাবে না, নিজের মতো করে যায়, কাজ চলে যায়, তাতে খুশি দিলেও না দুঃখ দিলেও তার পরোয়া করে না, ও নিজের সুখের তাহলে কিছু বিটা ভাবে হবে। না। সুখেও আসক্ত হবে না, দুঃখেও পরিচালিত হবে না। একদম যে নিজের কাজ করে না, কর্মযোগের সাথে রিলেট কি করে, যে নিজের কর্তব্য ডিউটি পালন করে না, কে কি করলো কে কি ভাবলো অত কিছু পরোয়া করে না, নিজের কর্তব্য পালন করে যায়, স্থির ভাবে কাজ করে যায়। নেক্সট কোশ্চেনটা বলো, ভুল আছে না ঠিক আছে আনসার? कर्मयोग में कर्तव्य का अभ्यास जुड़ा हुआ है। কর্মযোগ
প্র্যাকটিস অফ ডিউটি, কর্মযোগে ডিউটি প্র্যাকটিস করে কি, সিকিং ফেম অ্যান্ড ফরচুন, ফুলফিলিং পার্সোনাল ডিজায়ারের জন্য, ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, সকলের কাজের জন্য বলে। হুইচ অফ দ্য ফলোইং টার্মস রেফার্স টু অ্যাক্টিং, নয় ঠিক আছে, অ্যাক্টিং উইদাউট ডিজায়ার ফর দ্য ফ্রুট অফ অ্যাকশন, মানে কোনো কর্মের আশা না করে যে কাজ করে। হুইচ অফ দ্য ফলোইং টার্ম রেফার্স টু অ্যাক্টিং উইদাউট ডিজায়ার, মানে কোনো রকমের ইচ্ছা কামনা বাসনা ছাড়াই কাজটা হয়, ফর দ্য ফ্রুটস অফ অ্যাকশন। হ্যাঁ, কর্মযোগী হবে। কর্মযোগে পড়বে, হুম কর্মযোগের নিষ্কাম কর্মে। নেক্সট কোশ্চেন বলো। অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ স্বধর্ম, ইচ ইন্ডিভিজুয়াল শুড বি, স্বধর্ম অনুযায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি করবে? বিটা হবে দিদি। ठीक है, अपनी प्रकृति और भूमिका के अनुसार अपन विशिष्ट कर्तव्य निभाए। আপনা বিশিষ্ট কর্তব্য নিভাবে, মানে হচ্ছে নিজের কর্তব্য পালন করবে। পারসু দেয়ার ওন স্পেসিফিক ডিউটি, মানে নিজস্ব নিজস্ব ডিউটি থাকে ইন্ডিভিজুয়াল, মানে আলাদা আলাদা ব্যক্তির নিজের নিজের কর্মটা পালন করবে। কিসের উপরে? তার নেচারের উপরে, রোলের উপরে। ম্যাডাম হিন্দি হচ্ছে তো? হচ্ছে হিন্দি একটু অ্যাকচুয়ালি আপনি বিহারের প্রকৃত টিচার হবেন, আমরা সব না না এটা না, একদম না, ঠিক আমরা না হতে বলা পারছি মুশকিল। বিহারের, না হতে পারছি ওয়েস্ট বেঙ্গলের। স্থিতপ্রজ্ঞা ইজ বেস্ট ডিসক্রাইব, স্থিতপ্রজ্ঞাটাকে নিয়ে কতগুলো কোশ্চেন হয়ে গেছে। উইজডম জ্ঞান থাকবে যার, ইকুয়ানিমিটি থাকবে যার, क्षमता और ज्ञान से युक्त व्यक्ति से হচ্ছে স্থিতপ্রজ্ঞা। লোকসংগ্রহ ইজ एम्फसाइज्ड इन कर्मयोग इज एज द आइडिया वे टू, মানে হচ্ছে কর্মযোগ में লোকসংগ্রহ के आदर्श रूप में बताया गया है, ताकि কি হবে? কর্মযোগ একটু আগে কোশ্চেন হলো না, যে কর্মযোগ মানে যে যার নিজের ডিউটিটা পালন করে, কর্মের ফলের আশা ছাড়াই করে, ওটা কি হলো? কর্মযোগ। তাহলে কর্মযোগের সাথে এই লোকসংগ্রহটাকে আদর্শ কেন বলা হচ্ছে? কর্মযোগের আদর্শ হচ্ছে লোকসংগ্রহ, মানে অপরের জন্য ভাবছে, এটা কেন বলতে চাইছে? বলছে অ্যাচিভ ইন্ডিভিজুয়াল, এতে কি হয়? ইন্ডিভিজুয়াল ডিজায়ার, ইচ্ছা হয়, মানে নিজের ইচ্ছাগুলো পূর্ণ হয় না, আপহোল্ড সোসাइटल एंड कॉस्मिक ऑर्डर, মানে সামাজিক আর ব্রহ্মাণ্ডীয় ব্যবস্থাকে বানায়া রাখা যা সকে না, সিক পার্সোনাল কোনো কিছু হবে না। এই কর্মযোগ যদি থাকে, কর্ম মানে ডিউটি, কর্তব্য আমাদের কি হবে? অপরের জন্য হবে। তাহলে এই ডিউটিটা, আর লোকসংগ্রহ মানে কি? লোকের জন্য টাকা সংগ্রহ করা, মানে অপরের জন্য ভাবা। তাহলে এটা লোকসংগ্রহ কথাটা যদি থাকে, সবসময় কিন্তু বাইরের লোকের কথা থাকবে যে উত্তরে, সেটাকে চুজ করবে। কর্মযোগের কথা যদি থাকে, নিজের স্বার্থ ছাড়া যে কাজের কথা বলা থাকে সেগুলোকে বলে ফেলবে আনসার, ঠিক আছে? তবে দেখবে আবার সকাম কর্ম থাকলে কিন্তু সেটা আবার সকাম আলাদা আনসার হবে। আচ্ছা, কর্মযোগ লোকসংগ্রহ টুগেদার যদি একসঙ্গে যদি থাকে, তাহলে কি হবে? সেলফলেস সার্ভিস সোসাইটাল ওয়েলফেয়ার, মানে স্বার্থ ছাড়া নিঃস্বার্থ সেবা করা, সমাজের কল্যাণ করা, এই দুটোকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কর্মযোগ অ্যাটাচমেন্ট টু রেজাল্ট অফ एक्शंस लीड्स टू, মানে কর্মযোগ के अनुसार কর্ম को परिणामों के प्रति लगाव का परिणाम होता है। যদি কর্মের ফলটাকে আমরা আশা করি, তখন কি হবে? তখন আমাদের কি হয়? কর্মের আশা করলে কি হয়? বন্ডেজ হয়, হ্যাঁ বন্ধন ক্লেশ হবে, ক্লেশ হয়, ডিস্ট্রেস মানে ক্লেশ। পঞ্চক্লেশ কখন হয়? সেই যোগ দর্শনে পড়েছে না, পঞ্চক্লেশ, রাগ দেশ, পঞ্চক্লেশ গুলো নাম বলো দেখি। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। এরকম করে পড়তে পড়তে না, যেগুলো রিলেট পাবে টপ করে ইয়াদ করে নেবে। অপূর্বার অদৃষ্টা, এটা একটা কনসেপ্ট যেটা 1000বার কোশ্চেন এসছে। অপূর্ব কে বলে? অদৃষ্ট কে বলে? অপূর্ব মীমাংসা, অদৃষ্ট ন্যায় বৈশেষিক। এটা নৈতিক নিয়ম তো নাকি ম্যাডাম? মানে অ্যাকচুয়ালি হচ্ছে কর্মের যে ফলটা, আমি এক কথা বলে দিচ্ছি আগে। অপূর্ব হচ্ছে মীমাংসা দর্শনে বলে কোনটাকে বলে? কর্মের ফলটাকে। কর্মের ফলটা হচ্ছে অপূর্ব, মানে হচ্ছে শক্তি আকারে জমা থাকে।
ওই ফলটা আমাদের এই জন্মে যদি শেষ না হয়, পরের জন্মে আমরা কিন্তু পেয়ে যাই, অপূর্ব আকারে থেকে যায়। এটা মীমাংসা দর্শনে বলে। অদৃষ্ট হচ্ছে ওইটারই নাম দিয়েছে নোয়াগ্রা অদৃষ্ট। কোশ্চেন গুলো দেখে নি, ফটাফট স্পিডে পড়ে শেষ করবো। অনেকগুলো অনেক টাইপের করে কোশ্চেন দিয়েছি, যাতে তোমাদের কোশ্চেন এই অপূর্ব একটা মানে ঋতুর মতো নিয়ম তো। ঋতুর সাথে আলাদা রয়েছে। কোশ্চেন গুলো দেখে নাও, হয়ে যাবে। অপূর্ব মানে তো একটা অদৃশ্য, মানে দেখা যায় না না। অদৃষ্ট, অদৃশ্য মানে অদৃশ্য আকারে, শক্তি আকারে জমা থাকবে কর্মের ফলটা। একটা শক্তি। ঋতু তো মানে এরকম একটা বিশ্ব নিয়মের কথা বলা হয়েছে বা শক্তির ঋতু কথা আর বলা হয়েছে অপূর্বর তো। মধ্যে আলাদা রয়েছে, ওর সাথে কোনো কানেকশন নাই। বলা হয়েছে হুম, ঋগ্বেদে বলা হয়েছে, এটা ঋগ্বেদে বলা হয়েছে, ঋতু নামে হ্যাঁ, অভিহিত করা হয়েছে। কি বলা আছে? ওই তো নৈতিক শৃঙ্খলা নিয়মটা কি ঋগ্বেদে ঋতু বলা হয়েছে, নৈবেশিকা অদৃষ্ট বলা হয়েছে, আর মীমাংসাতে অপূর্ব বলা হয়েছে। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। আচ্ছা, তাহলে হবে, হয়তো আমার জানা নেই। ঋতুকে আলাদা করে বলা আছে, বাট ঋতুর সাথে অপূর্বর যে কানেকশন এরকম বলা আছে, ওটা আমার পড়া ছিল না। আচ্ছা, না ম্যাডাম, ঋতু যে মানে বেদ উপনিষদে বলা হয়েছে ঋতু, ও মীমাংসা দর্শনে ওই ওই একই নাম অপূর্ব বলছে। ঋতু এবং সত্য যেটাকে বলে। আচ্ছা, হুম। ঋতু সত্যর কনসেপ্টটা ঠিক আছে জানতাম, বাট ওই যেমন আমরা অপূর্ব বলতে মীমাংসা দর্শনে অপূর্ব বলেছে, আর ন্যায় দর্শনে অদৃষ্ট বলেছে। আর এটাকেই যে কি বললে, বেদে ঋগ্বেদে ঋতু। ঋগ্বেদে ঋগ্বেদে। ঋগ্বেদে ঋতু বলেছে। ঋগ্বেদে। যাক, এটা আমার জানা হলো, তোমাদের কাছ থেকে নতুন নলেজ হলো। ইন ইন্ডিয়ান ফিলোসফি অপূর্ব ইজ বেস্ট আন্ডারস্টুড। অপূর্বটা কি হবে? বলছে অ্যান আনসিন পাওয়ার, আনসিন ফোর্স, শক্তিতে, ক্রিয়েটেড বাই অ্যাকশন। কিসের দ্বারা ক্রিয়েট হয়? কর্মের দ্বারা হয়। প্রডিউসেস ফিউচার কনসিকুয়েন্সেস, বলছে যেটা উৎপন্ন হচ্ছে সেই ফলটা, সেটা ফিউচারে কিন্তু আমরা ফল আকারে পাবো, সেটা হচ্ছে অপূর্ব। আর অপূর্বটা কাদের কনসেপ্ট, এটা তো মীমাংসকদের বলে দিলাম। অদৃষ্ট, অদৃষ্টটা কি হবে? অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং আইডিয়া? এর হচ্ছে তোমার আনসিন মোরাল কনসিকুয়েন্সেস অফ অ্যাকশন, মানে হচ্ছে কর্মের ফল, যেটা হচ্ছে অদৃশ্য, মানে চোখে দেখতে পায় না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফিলোসফার্স ইজ নন ফর ডিসকাসিং দ্য কনসেপ্ট অফ অপূর্ব। অপূর্বের কথা কোন দর্শনে বলা হয়? মীমাংসা। আচ্ছা, হ্যাঁ, মীমাংসা। অপূর্ব মীমাংসা। আর এটা হচ্ছে মীমাংসা ফিলোসফি অপূর্ব ইজ কনসিডার্ড নেসেসারি টু এক্সপ্লেন, মানে হচ্ছে তোমার মীমাংসা दर्शन में अपूर्व आवश्यक है ये समझाने के लिए কি, মানে এটা কি কি ব্যাখ্যা করছে দেখো। বলছে দ্যাট ইমিডিয়েট রেজাল্ট অফ অ্যাকশন, ইমিডিয়েট মোটেও না, অপূর্বটা ইমিডিয়েট দেবে না, কর্মের ফলটা সরাসরি দেবে না, এটা শক্তি আকারে জমা থেকে যায়, পরে পাই এটা না। দাঁড়াবে হাউ, এটা এখানে বলা হয়েছে যে কিভাবে এই রিচুয়াল ইনফ্লুয়েন্স ফিউচার আউটকাম, মানে এই যে কাজটা করছি আমরা, সেই কর্মের ফলটা ফিউচার আমরা আউটকাম হিসেবে পাবো, এটাকেই বলছে অপূর্ব। হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন অদৃষ্ট আর কাম, কর্ম, মানে এটা কি হবে তাহলে? অদৃষ্ট ইজ আনসিন ফোর্স জেনারেটেড বাই কর্ম, মানে কর্মের দ্বারাই কিন্তু অদৃষ্টটা হয়ে থাকে। কর্ম করি, যেমন কর্ম তেমন ফল। তাহলে অদৃষ্টতে বলে তোর অদৃষ্টে কি লেখা আছে সেটাই তোর হবে, মানে কপালে, এরকম করে বলি না, কপালে যেটা লেখা আছে, অদৃষ্ট যেটা লেখা আছে, মানে অ্যাকচুয়ালি কর্মে যেটা করেছি তার ফলটাই লেখা থাকবে, এটাই বলতে চাইছে ন্যায় দর্শন। অ্যাকর্ডিং টু মীমাংসা দ্য পারপাস পারফর্মিং রিচুয়ালস প্রাইমারিলি জেনারেটেড। মীমাংসা দর্শন হচ্ছে কোন রিচুয়াল গুলোকে পারফর্মিং করার উদ্দেশ্য কি, এটা কিসের জন্য করি? এটা হচ্ছে অপূর্ব ফর ফিউচার বেনিফিট, মানে অপূর্ব হবে, সেটা আমরা ফিউচারে বেনিফিট পাবো, তার জন্য আমরা কাজটা করছি। অদৃষ্ট ক্যান বি বেস্ট ডেসক্রাইব, অদৃষ্টকে আর কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা হবে তোমার নন ফিজিক্যাল এবং আনসিন ফোর্স হবে, ফিজিক্যাল অবশ্যই হবে না, ন্যাচারাল অবশ্যই হবে না। Which concept is Indian philosophy used to explain delayed outcome, not produce immediate হবে না? একটা কোশ্চেন, মানে কোশ্চেনটা আমি এতগুলো কেন দিয়েছি, কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে তার উপর। অপূর্ব কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য এতগুলো দিয়েছি। অপূর্বটা একদম পুরো ছেড়ে চলে যাচ্ছে এবং অন্য কনসেপ্টে যাচ্ছি, তোমরা তো এটা পেয়ে যাবে, অটোমেটিক পড়ে নেবে, ঠিক আছে? পুরোটা দিদি শেষ করার বলছিলাম চেষ্টা যে করো। হ্যাঁ, বলো। অপূর্ব অপূর্ব বলতে আমার একটা কথা মনে পড়লো যে অপূর্ব বলতে অর্থ বলে একটা ইয়ে আছে, মানে বৌদ্ধ দর্শনে সেটাকে বলা হয় মুক্তিকাম ব্যক্তিকে অর্থ অরহত, বলা হয় কি? অরহত, হুম। আচ্ছা, সেটাই বলছিলাম। ম্যাডাম, মীমাংসা দর্শনে অহতের কথা বলা হয়নি, বৌদ্ধ দর্শনে অহত বা পূজনীয় ব্যক্তির কথা বলা হয়।
যৌন দর্শনও বলে ওটাকে, অর্হদের কথা আছে, আর বৌদ্ধ দর্শনও আছে। কোন ভাবে বলেছে ম্যাডাম যৌন দর্শনে? যৌন দর্শনে জিন যাদেরকে তাদেরকেই অর্হত বলছে অন্যভাবে। হুম জিন জিন যাকে বলা হয়, শুদ্ধ মানে প্রাপ্তির সময়। জয় করে ফেলেছে যে বাইরের পরিবেশকে, ওই এটিরা হুম। জিনকে। জিন বলতে যদি বলে বুঝলাম। জিন কি 24 জন জিন আছে, 24 জন তীর্থঙ্করী, 24টা জিন। আচ্ছা, এটা হচ্ছে সাধ্য সাধন আর ইতি কর্তব্যত। আমি এখানে চাইছি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত থাকো, 2-4-5টা বা 10টা শব্দে প্রত্যেকটা ওয়ার্ডকে জানো, তাহলেই পরীক্ষা পাস করে যাবে। পরীক্ষা কোশ্চেন জটিল পড়ে না, আর বেশি জটিলে যেও না, একদম সহজ করে উপরে নিয়ে নাও। ম্যাডাম সাধ্য সাধন কি, এটা আবার কি? এই তো পড়াবো এখন। ইন্ডিয়ান ফিলোসফি দ্য কনসেপ্ট অফ সাধ্য সাধন রেফার্স, সাধ্য কি সাধন কি, আর কোশ্চেন গুলো এমন ভাবে রেখেছি এখানে টপিক পড়াও হয়ে যাবে সাথে সাথে। দ্য কজ অ্যান্ড এফেক্ট মোরাল, এখানে আমি আনসারে চলে যাচ্ছি একবার, বলছি রিলেশনশিপ বিটুইন দ্য এন্ড গোল অ্যান্ড মিনস, মানে হচ্ছে তোমার সাধ্য আর সাধন। সাধন মানে হচ্ছে কোন উপায়ে করবো, মানে হচ্ছে মিনস, আর গোল মানে কি আমাদের জীবনের এন্ড যেটা, সেটাই গোল, সেই এন্ডটা হচ্ছে সাধ্য, মানে আমরা কি চাইছি, এটা হচ্ছে সাধ্য সাধনের রিলেশনশিপ। চলো নেক্সট কোশ্চেনে যাই। মানে লক্ষ্য উপায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো এখানে সাধ্য সাধন নিয়ে অনেক 10টা-15টা কোশ্চেন আছে, পুরো কোশ্চেনটা শুনো তারপরে কোশ্চেন করবে। বেশ ম্যাডাম, ওই প্রশ্নটা কি বলছে, ওই প্রশ্নটা আগে বলেন। সাধ্য সাধন, সাধ্য মানে হচ্ছে আমি ভুলে যাচ্ছি কোনটা আমরা চাইছি, সাধ্য মানে গোলটা, লক্ষ্য। হ্যাঁ লক্ষ্যটা। আর সাধনা মানে হচ্ছে কোন উপায়ে করব, সাধনা মানে আমরা একটা উপায় করি না, সাধনা করে আমরা কোনো কিছু লাভ করি, তাহলে সাধনা মানে তাহলে হচ্ছে মিট মিনস হবে। হবে। মিনস হবে। এইটা সম্পর্কে অনেকগুলো কোশ্চেন আছে, সব কোশ্চেন গুলো পড়ো, তারপরে কোশ্চেন মনে থাকলে করবে। ইতি কর্তব্য, কর্তব্য তো ইন মীমাংসা ফিলোসফি, মীমাংসা দ্বারা কোশ্চেন আসতে পারে ইতি কর্তব্য তো কথাটা কোন ফিলোসফির সাথে রিলেটেড, তখন আনসারটা তোমাকে করতে হবে মীমাংসা ফিলোসফি। এটাই হয়তো দিয়ে দিলে বিপিএসসি তে কোশ্চেন, অনেক সহজ কোশ্চেন পড়ে এখানে। আমাদের দা এক্সাক্ট প্রসিডিওর অর মেথড ফর পারফর্মিং এ রিচুয়াল, তাহলে ইতি কর্তব্য তো কর্তব্য মানে তো করা, মানে এটা করো, তাহলে মীমাংসা দর্শনে কি বলছে, কোন একটা রিচুয়াল পারফর্ম করার জন্য তার যে একটা উপযুক্ত যে মেথড বা পদ্ধতি বা প্রসিডিওর হলো ইতি কর্তব্য। কর্তব্য তো এখানে হচ্ছে which of the following best describe the সাধ্য in the সাধ্য সাধন, তাহলে সাধ্য সাধন রিলেশনশিপ, এটা একটা সাধ্য সাধন রিলেশনশিপ, এটা একটা পুরো দিদি কনসেপ্ট। ইতি কর্তব্য পদটা আরেকবার বল। আচ্ছা, ইতি কর্তব্যটা বলতে এক্সাক্ট প্রসিডিওর, ইতি কর্তব্য তো বলতে এটা হচ্ছে তোমার কোন একটা রিচুয়াল করার যে পদ্ধতি বা প্রসিডিওর, সেটাকে একদম ন্যাচারালি আমরা বলতে পারি যে ইতি কর্তব্য তো, মানে এক কথায় আমরা জানছি। কোনো অনুষ্ঠান করতে গেলে বিধি মেনে করতে হবে। কোন পদ্ধতিতে কোন প্রসিডিওরে করবো সেটা হচ্ছে ইতি কর্তব্য। বলে না এটা করবো, এটা তোমার করা কর্তব্য, তাহলে ইতি কর্তব্য বলতে কি বোঝাচ্ছে, তোমার কর্তব্য কি, তুমি কোন রিচুয়াল করবে, তুমি কোন ভাবে করবে। বলে না এটা তোর করা কর্তব্য রে বৌমা। এই যে এখানে যেমন বিহারেতে দেখছি সব নাক থেকে মাথা পর্যন্ত সিঁদুর টেনে বরের মঙ্গল কামনা করছে, আসুদ গাছকে জড়িয়ে ধরছে, কত কিছু এখন দেখছি, তাহলে বলছে এগুলো করা আমাদের কর্তব্য। তাহলে এইগুলো বলছে রিচুয়াল গুলো কিভাবে করবে, এটাই বলছে ইতি কর্তব্য। তো বলে না বাড়িতে যে এটা তোমার করা কর্তব্য, এটা তোমার করা কাজ, তার মানে হচ্ছে কোনটা, সেই পারফর্মিং এর মেথডটা কি সেটা বলছে, মেথড মানে পদ্ধতি। তাহলে সাধ্য সাধনের সাধ্যটা কি, সাধ্যটা কি আলাদা করে কোশ্চেন করেছে দেখো। সাধ্য সাধনের এই সাধ্যটা বলতে কি ডিসক্রাইব করছে, কি বর্ণনা করছে। সাধ্যটা হচ্ছে তোমার আলটিমেট গোল অর অবজেক্ট, সাধ্য তাহলে কি হলো আলটিমেট গোল বা অবজেক্ট, আমাদের কি সাধ্য এবং কোন ভাবে সাধনা করব, তাহলে সেই সাধনাটা হয়ে যাবে তোমার উপায়। এখানে হচ্ছে মীমাংসা দা টার্ম স্পেসিফিক অ্যাকশন অর স্টেপ রিকোয়ার্ড সাকসেসফুল রিচুয়াল পারফরমেন্স, মানে হচ্ছে কোন একটা রিচুয়াল বা কোন একটা অনুষ্ঠানে আমরা যে সাকসেসফুল হতে গেলে আমাদের কি স্টেপ গুলো বা কোন স্পেসিফিক অ্যাকশন গুলো করব, সেটা হচ্ছে হুইচ টার্ম, এই যে সেটাকে কোন টার্মে আমরা ব্যাখ্যা করব, ইতি কর্তব্য। তো বোঝা গেল কোশ্চেনটা কেমন ভাবে আসতে পারে ঘুরিয়ে। ওই যে দা কনসেপ্ট অফ সাধ্য সাধন, দা কনসেপ্ট অফ সাধ্য সাধন ইমপ্লাইজ, তাহলে এই সাধ্য সাধনটা কি বোঝাবে, এটা হচ্ছে তোমার এভরি গোল রিকোয়ার স্পেসিফিক মিনস ফর অ্যাটেনমেন্ট, মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের গোল থাকে, লক্ষ্য রয়েছে, তাহলে প্রত্যেকটা গোল বা লক্ষ্যে আমাদের পৌঁছানোর জন্য আমাদেরকে সাধনা করতে হবে।
সাধনার কথা বলে কোন দর্শনে? মীমাংসা দর্শনে। ইতি কর্তব্যের কথা কোন দর্শনে পড়েছি আমরা? মীমাংসা দর্শনে পড়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে রয়েছে ল অফ কর্ম এথিক্যাল ইমপ্লিকেশন। ল অফ কর্ম, কর্মের নিয়মগুলো কেমন হবে? এটাও কিন্তু সেই কর্মযোগের মতো কিছুটা মিল থাকবে। দেখো তাহলে হচ্ছে ল অফ কর্ম মানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য এথিক্যাল প্রিন্সিপাল অফ ইমপ্লিকেশন, মানে এথিক্যালের এটা নীতির দিক থেকে এভরি কোনটা হবে? অ্যাকশন হ্যাজ এ করেসপন্ডেন্স এভরি অ্যাকশন রিয়াকশন। হ্যাজ এ করেসপন্ডিং রিয়াকশন বেসড অন ইটস মোরাল ডিউটি, মানে আমরা কর্তব্যের উপরে করবো। এথিক্যাল ইমপ্লিকেশন কিন্তু এটা বলেছে। হ্যাঁ, হিন্দিটা বলেন কি বলছো? বাংলায় বলে দিচ্ছি আমি, যে এখানে বলতে হুম। চাইছে ল অফ কর্ম মানে কর্মের নিয়ম কি হবে। এখানে নিয়ম মানে কর্মের নিয়ম, এথিক্যাল কনসেপ্ট মানে কি হবে? সবসময় পজিটিভ ভাবো প্রথমত। দ্বিতীয়ত বলছে প্রত্যেকটা কর্মের সময় আমরা কি করব, আমরা কিন্তু তার মোরাল কোয়ালিটিটাকে বিচার করে করব, মানে মোরালিটির উপর ভিত্তি করে আমি কাজটা করব। ঠিক আছে, এই যে আমি এখন একটা কথা বলছি, আমি এই বইটা লিখলাম, হ্যাঁ বইটা প্রচুর স্পিডে লিখেছি তোমাদের পরীক্ষা আছে সামনে, এই কথাটা ভেবে। ঠিক আছে, এখানে হচ্ছে এবারে বইটা দেখা গেল প্রিন্টিং মিস্টেকে প্রচুর ভুল হয়েছে, যেখানে প্রিন্টিং এ দিয়েছি সেখানে আবার তার আত্মীয় মানুষ মারা গেছে, তার জন্য লেট হচ্ছে বইটা আসতে এখনো। যে কাজটা করবে, তাহলে হয়তো দেখা গেল সে মনে মনে ভাবছে তার প্রিয় আত্মীয় কেউ মরেছে, যে কাজটা করতে করতে আধা ভুল করছে, প্রচুর ভুল করে দিল। তাহলে এখানে যদি আমার এখানে কি করতে হবে, আমার মোরাল ডিউটিটাকে পালন করতে হবে, কি যে এখন তারা পড়বে, মানে বইটা এত মানুষ কিনছে পড়ার জন্য বা চাকরি করার জন্য, আমার মোরাল দায়িত্ব হচ্ছে তাহলে আমাকে অবশ্যই গোটা বইটা নিজে পড়ে পরীক্ষার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে এগুলো এগুলো ভুল হয়েছে, আমার একটা মোরাল কর্তব্য না। তাহলে এখানে ল অফ কর্মে কি হচ্ছে, সবসময় মোরালিটির উপর ভিত্তি করে কাজটা করতে হবে আমাদেরকে। মানে এটা ডিউটি ফর ডিউটির কথা বলা হয়ে গেল। হ্যাঁ একদম যাবে। Which of the following best captures the ethical implication of the law of কর্ম? এথিক্যাল ইমপ্লিকেশন কি হবে? এটা কোশ্চেন গুলো কিন্তু ভরিয়ে দিয়েছে, আমি ফটাফট স্পিডে পড়ে চলে যাচ্ছি। বলছে এমফেসাইজ অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি ফর ওয়ানস অ্যাকশন, মানে কোনো একটা কর্মের মধ্যে কোনো একটা লোক করবে যেটা, সেই কর্মেতে তার কি থাকবে? রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে। মানেগুলো বলে দিচ্ছি, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি বলছে তোমার ওই রেসপন্সিবিলিটি জিম্মেদার, ওইটা দিয়ে কি দুসরা ওয়ার্ড। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কর্ম अनएथिकल एक्शन आर लाइकली टू लीड, মানে কর্ম के सिद्धांत के अनुसार अनैतिक क्रियाएं संभवतः किस परिणाम की ओर ले जाती है, মানে ল অফ কর্মেতে আনএথিক্যালটাকে কি করবে? বলছে এটা হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্সেস দ্যাট ইম্প্যাক্ট ওয়ানস ফিউচার ওয়েলবিং। সে এরকম ধরনের যদি অনৈতিক কাজ করে তাহলে কি হবে? তাকে কিন্তু ফলটা ভোগ করতে হবে। যদি বলি মীমাংসা দর্শনের মতে অপূর্বতে জমা থাকলো, পরে দেখবে ন্যায় দর্শনের মতে কি হলো, ওরা অদৃষ্ট জমা রইলো, সেটা পরে তার বিচার হবে। হাউ ডাজ দ্য ল অফ কর্ম ইনফ্লুয়েন্স ওয়ানস অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং ইন দ্য এথিক্যাল সিচুয়েশন, মানে কর্মকার সিদ্ধান্ত, মানে ধরো কোনো কোনো সময় আসে না এথিক ডিসিশন মেকিং ব্যাপারটা। একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটা লোক খুন করে দিয়েছে, ঠিক আছে, কাউকে খুন করে দিয়েছে, দিয়ে ছুটতে যেয়ে তোমার বাড়িতে ঢুকে গেছে, পুলিশে তাকে ধরতে আসছে, সেই মুহূর্তে সেই লোকটা প্রাণ ভিক্ষা করছে যে আমাকে বাঁচাও, আমাকে পুলিশে ধরে নিয়ে গেলে এখনই যে ফাঁসি দিয়ে দিবে। তো তোমার সেখানে সেই মুহূর্তে তোমার একটা এথিক্যাল কর্তব্য, তোমার একটা এথিক্যাল ডিসিশন মেকিং চলে আসছে, যে যদি তাকে ধরিয়ে দাও তাহলে সেই মানুষটা মরে যাবে, তাকে খুন করে ফেলবে, তোমার জন্য একজন অন্যজনের মৃত্যুর কারণ তুমি হয়ে যাবে। আরেক দুসরা হতে পারে যে ও তো অনৈতিক কাজ করেছে, ওকে ছেড়ে দেওয়া মানে তো সমাজের অকল্যাণ, ও তো কাউকে মেরে এসছে। তাহলে এখানে একটা এথিক্যাল ডিসিশন তোমাকে কিন্তু নিতে হবে। এরকম সিচুয়েশন থাকলে কি করবে, এটা বলতে চাইছে। হাউ ডাজ দ্য ল অফ কর্ম, মানে ল অফ কর্মটা, কর্মের নিয়মটা এরকম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করবে, বা ল অফ কর্ম মানে কর্মের ল বলতে কি নিয়ম, মানে বুঝতে পারছিস তো, ল পড়েছিস তোরা, মানে হচ্ছে নিয়ম পড়েছিস, রুল যেটা নৈতিক করতেই হয়। তাহলে কর্মের ল অনুযায়ী আমরা কি করব সেখানে, তখন আমাদের কি করা উচিত? বলছে বাই প্রমোটিং দ্য শর্ট টার্ম গেম, মানে আমার তৎক্ষণাৎ কিছু লাভ হবে সেটা দেখে নেবো। ধরো হতে পারে যে পুলিশটা বললো তুমি যদি চোরটাকে ধরিয়ে দাও বা এই লোকটাকে যদি দেখেছো বলে দাও, তাহলে তোমাকে আমি 1 লাখ টাকা দেবো, 10 লাখ টাকা দেবো, দিতে পারে, তাহলে তৎকালীন তোমার গেন হবে, ওটা করবে না। বাই encouraging one to consider long term consequences, दीर्घकालीन परिणामों पर विचार करने के लिए प्रोत्साहित करके দীর্ঘ টার্ম কোনো কিছু ফল ভালো হবে সেটার কথা ভেবে তুমি এনগেজ করবে।
মানে উৎসাহিত করবে বা অন্য কাউকে বলবে, অপশনটা কিন্তু অনেক টাইপের করে রয়েছে, একই রিলেটেড নেই। বলছে বাই রিমুভিং অ্যাকাউন্টেবিলিটি ফ্রম অ্যাকশন, মানে কারিও সে উত্তরদায়িত্ব কো হাটাকার, মানে তুমি সেখানে কোনো কিছু দেখবেই না, একদম পুরো ইয়ে করে গেলে, অ্যাকশন থেকে তুমি নিজেকে হাঁটিয়ে দিলে, কোনটা করবে? এটা বলতে যাচ্ছে বি, মানে হচ্ছে ল অফ কর্ম হচ্ছে কি বলছে, ইন্ডিভিজুয়াল টু কনসিডার দ্য লং টার্ম কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশন, ইচ ডিসিশন মে হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট অফ দ্য ফিউচার। আমাদের ল অফ কর্মে কি বলে, সবসময় মাথায় রাখবে তোমরা নিষ্কাম কর্মের কথা করো এবং শর্ট টাইম গেনের কথা ভেবো না, লং টার্ম গেনের কথা ভাবো। সর্বোচ্চ ভালো হবে যেটা, বা পরে বড় কিছু ভালো হবে, সেই জিনিসটা অনুযায়ী আমাদের কর্ম করা উচিত। এবং আমাদের, এটা আমার ব্যক্তিগত মত, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা ভবিষ্যতে ভালো হবে সেরকম কাজ করা উচিত। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিফ্লেক্ট দ্য এথিক্যাল অ্যাসপেক্ট অফ ল অফ কর্ম? ল অফ কর্মের এথিক্যাল অ্যাসপেক্টটা কি হবে? ঘুরিয়ে বিভিন্ন ভাবে রয়েছে, একই কথা বলছে ইট রেনফোর্স দ্য আইডিয়া দ্যাট গুড অ্যাকশনস ইল্ড পজিটিভ আউটকাম, মানে হচ্ছে আমরা যদি বলছি আমরা যে ল অফ কর্ম মেনে কাজটা করব, কিছু তো আমাদের একটা ভেতরে কিছু দিতে হবে না। ধর আমি এখন পড়াচ্ছি, মানে আমি টাকা পাবো, মানে মনে মনে একটা খুশি হচ্ছে পড়াচ্ছি তার জন্য, তাহলে এখানে আমরা যে এথিক্যাল ল অফ কর্মকে মেনে ভালো কাজ করব, কিসের জন্য? যে এটা ভেবে ভেবে করব যে আমাদের পরে ভালো হবে। হোয়াট রোল ডাজ ইন্টেনশন প্লে দ্য এথিক্যাল ইমপ্লিকেশন অফ ল অফ কর্ম? নিয়ে প্রচুর কোশ্চেন আছে, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? টাইম থাকলে পরে করব, তোমরা এগুলো কিন্তু অবশ্যই রিডিং করে নেবে নিজে নিজে। শেষ করি আগে, ঋতু আর সত্য। ঋতু সত্য, পাঁচ, আট, নয়, 10 কোশ্চেন ভুল আছে ঋতু সত্যে। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ ঋতু ইন বেদিক ফিলোসফি প্রাইমারিলি রিপ্রেজেন্টস। আচ্ছা, টাইম কি প্রচুর হয়ে যাচ্ছে? ক্লাস কি থামিয়ে দেবো? না দিদি বলেছেন না। বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমাদেরকেও। না না, চলে যান, ঠিক আছে, মানে চালিয়ে যান। দ্য কনসেপ্ট অফ ঋতু ইন বেদিক ফিলোসফি প্রাইমারিলি রিপ্রেজেন্ট, মানে বেদিক দর্শন में ইয়ে ঋতু का ইয়ে मुख्य दर्शन ইয়ে क्या হবে, হবে? কসমিক এতক্ষণ রিপোর্টার, কসমিক অর্ডার অ্যান্ড ট্রুথ, ঠিক আছে? ঋতু ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট? কোনটা হবে ঋতু? ন্যাচারাল ইউনিভার্সাল ল। হারমোনি এন্ড ন্যাচারাল ল, এটা একটা। হুইচ অফ দ্য ফলোইং ডিউটিস ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ মেনটেনিং ঋতু? ঋতুকে মেনটেনিং কে করে? বরুণ। অগ্নি হবে না দিদি? বরুণ বরুণ অগ্নি না তো, বরুণ। ঋতুর কনসেপ্টে কিন্তু কোশ্চেন যদি আসে তাহলে বরুণের সাথে রিলেটেড রয়েছে, অগ্নি হবে না, একদম হবে না। দ্য টার্ম অফ সত্য, ঋতু হচ্ছে সত্য, এটা মনে রাখবে। কসমিক অর্ডার, এরকম কোশ্চেন থাকে, ঋতু হচ্ছে সত্য, ঋতু হলো কসমিক অর্ডারের কথা বলে, ঋতু হচ্ছে তোমার ন্যাচারাল ল, এখানে ইয়ে করে থাকে, এই মেনটেন কে করে থাকে, ঋতুকে বরুণ করে থাকে। সত্যটা কি হবে? ট্রুথ অ্যান্ড আলটিমেট রিয়েলিটির কথা বলে। চলো একটু স্পিডে করবো। ঋতু ধর্ম তো হতে পারে। কি কোথায় ধর্মের অপশন তো নেই এখানে। রিচুয়াল আমি সেটা বলছি। প্র্যাকটিস হবে, হ্যাঁ ধর্ম হবে অবশ্যই, বাট কোন ভাবে অপশনটা থাকছে তার উপর ডিপেন্ড করে, রিচুয়াল প্র্যাকটিস একদম হবে না। না, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিফ্লেক্ট দ্য রিলেশনशिপ বিটুইন ऋतु एंड सत्य इन वैदिक फिलोसफी, মানে বৈদিক দর্শন में ঋতু और सत्य के बीच संबंध के कौन सा कथन दर्शाता है? এটা হবে তোমার সত্য ইজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঋতু হচ্ছে হিউম্যান ইন হিউম্যান লাইফ, মানে হিউম্যান লাইফ হচ্ছে সত্য, এখানে বলি যে সত্য মানব জীবন में ঋতু का ব্যবহারিক অনুপ্রয়োগ है, মানে মানব জীবনে হচ্ছে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে, সেটা সত্য। এরপর হচ্ছে ঋতু আর সত্যের একটা প্রচুর ইয়ে রয়েছে, কিছু একটা আওয়াজ হচ্ছে, বন্ধ করে দাও না, মিউট করে দাও। আচ্ছা রুকো রুকো রুকো, এটা এটা ভুল আছে, 5 নাম্বার ভুল আছে, 8 নাম্বার ভুল আছে, এটা ওটা আমার খটকা লাগছিল এই কোশ্চেনটা, এটা এটা টাইপিংটা ভুল হয়ে গেছে, এগুলো ঠিক করে দিয়েছি আমি দুবার, আবার কি ম্যাডাম একটা কথা বলছিলাম, ওই বেদ উপনিষদের উপর একটু মানে কনসেপ্টটা মানে দিলে ভালো হতো, মানে উপনিষদের মানে চ্যাপ্টারটা মানে সংক্ষেপে। ঠিক আছে দেবো, আগে নাই ফিলোসফিটা পড়ে দিই,
তারপরে করব। ইন এথিক্যাল টার্ম সত্য এনকারেজ ইন্ডিভিজুয়াল, মানে সত্যটা কি হবে, এটা তো অ্যাক্ট ট্রুথফুলি অ্যান্ড আপহোল্ড অনেস্টি থাকবে। এবারে সত্য বলতে এখানে কিন্তু ওয়েলথের কথা করা বা অ্যাভয়েড অ্যাকশন অল টুগেদার এগুলো অতটা জোর দেয় না। এখানে হচ্ছে তোমার সত্য কিন্তু হবে অ্যাক্ট ট্রুথফুলি অ্যান্ড আপহোল্ড অনেস্টি। ঋগ্বেদ ঋতেও সত্য রিলেটেড অনেকগুলো আছে। 7 নম্বর, এটা ঠিক আছে। ইট মেনটেন্স ব্যালেন্স জাস্টিস উইদিন দ্য সোসাইটি অ্যান্ড নেচার। 8 গন্ডগোল, 9 গন্ডগোল, 10 গুলো গন্ডগোল আছে, এগুলো টাইপিং মিস্টেক আছে, ওইগুলো ঠিক করে দিয়েছি সব, পরে ঠিক করা পেয়ে যাবে। এরপরে হচ্ছে তোমার যোগক্ষেমা। যোগক্ষেমাটা কি, শর্টে 2-3টে কোশ্চেন পড়ে দিচ্ছি, শুধু একটা আইডিয়া রাখবে, এটার উপরে এত কোশ্চেন পড়ে না। দ্য কনসেপ্ট অফ দ্য যোগক্ষেমা ইজ ভগবত গীতা জেনারেলি রিফার্স। ভগবত গীতাতে যদি বলা হয় যে যোগক্ষেমা কোথায় আমরা পড়েছি, ভগবত গীতাতে পড়েছি, তাহলে যোগ কি, ক্ষমা কি এবং যোগক্ষেমা কি দুটো একসঙ্গে দেখে নাও শুধু। এটা হচ্ছে তোমার প্রোটেকশন আর মেনটেন্স অফ দ্য ওয়েলবিং, মানে হচ্ছে কল্যাণ কি, সুরক্ষা আর সংরক্ষণ, মানে হচ্ছে সুরক্ষা করা এবং সংরক্ষণ করা হচ্ছে কিসের, অফ ওয়েলবিং, মানে হচ্ছে কল্যাণের জন্য, মানে ভালোর জন্য, ভালোকে সুরক্ষা করা, প্রোটেকশন করা, এটাকে বলছে যোগক্ষেমা। যোগক্ষেমা ইন দ্য ইয়োগা স্পেসিফিক্যালি রেফার্স টু, মানে যোগক্ষেমা মে বিশেষ রূপ সে যোগ, মানে এই যোগ শব্দটা কেন রয়েছে, যোগ বলতে কি, এখানে যোগ হচ্ছে তোমার অ্যাটেনমেন্ট অফ নিডস অ্যান্ড ডিজায়ার, মানে হচ্ছে আমাদের যেটা ইয়ে করি, যোগা করি কিসের উপরে, সেটা হচ্ছে আবশ্যকতা আমাদের কিসে রয়েছে এবং ওর ইচ্ছাওকে প্রাপ্তির জন্য করে থাকে। আর হুইচ অফ দ্য ফলোইং স্টেটসমেন্ট অ্যালাইন উইথ দ্য মিনিং অফ দ্য ক্ষমা কনসেপ্ট অফ দ্য যোগক্ষেমা। তাহলে যোগক্ষেমার এই যে কনসেপ্টটা, সেখানে ক্ষমা জিনিসটা কি, ক্ষমা জিনিসটা হলো তোমার বলছে ইট সিগনিফাইজ প্রিজার্ভেশন অর প্রোটেকশন অফ হোয়াট হ্যাজ বিন অ্যাকোয়ার্ড, মানে তোমার যেটা লাগবে সেটাকে রক্ষা করা, প্রিজার্ভেশন করা, এটাকে বলছে ক্ষমা। এরপর হচ্ছে তোমার ইন দা ভগবত গীতা কৃষ্ণ প্রমিস যোগক্ষেমা, এখানে কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে তোমার ভগবত গীতাতে তোমার এই যোগক্ষেমার কথা বলা হয়েছে এবং কৃষ্ণ প্রমিস করেছিল যোগক্ষেমা, বলছে যা ভগবত গীতা মে কৃষ্ণ যোগক্ষেমা কা वादा किसे करते हैं, যোগক্ষেমার মানে বাদা মানে হচ্ছে কথা দেওয়া, কিসে করতে हैं, এটা কি হবে যে ইন্ডিভিজুয়াল ডিভোটেড টু সার্ভিং হিম উইথ अनडिवाइडेड फोकस, মানে वे लोग है, মানে जो लोग है जो उन्होंने एक निष्ठ ध्यान से सेवा करते हैं, মানে বলতে চাইছে যোগক্ষেমা কাদেরকে বলবে বা কাদেরকে সে এই জিনিসটা করতে বলবে, সেটা হচ্ছে সেই লোকগুলো, যেই লোকগুলো হচ্ছে এক এক ধ্যানে, বাংলা নোট আছে, যোগক্ষেমার বাংলা নোট আছে? না এখন বাংলা নোট নাই, ইংলিশের হবে, বাংলার নেই। যোগক্ষেমা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বাংলায় বলে দিচ্ছি আমি, যেটা কোনো একটা ইন্ডিভিজুয়াল ডিভোটেড টু সার্ভিস, মানে নিজেকে টোটালি একেবারে কোনো রকমের ডিভাইডেড না করে ফুললি একদম ঈশ্বরকে ফোকাস দিয়ে দিবে, সেটা হচ্ছে তোমার যোগক্ষেমা বলতে চাইছে। বলছে এই যে ইন্ডিভিজুয়ালস ডিভোটেড টু সার্ভিস হিম, মানে হিম বলতে সে নিজেকে, যেমন আমি যদি এখন নিজে উইথ আনডিভাইডেড ফোকাস, কোনো রকমের এদিক ওদিক ধ্যান না দিয়ে একভাবে যখন আমি ইয়ে করবো, তাহলে কাকে করবে, যোগক্ষেমারা কাকে প্রমিস করবে, কৃষ্ণকে। ভগবত গীতায় এটাই বলতে চাইছে, যোগক্ষেমা ব্যক্তি মানে স্থিতপ্রজ্ঞর মতো কাছাকাছি আর কি, ভগবত গীতা থেকে যোগক্ষেমা বলেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অ্যাকুরেটলি ক্যাপচার্স দ্য টু কনসেপ্ট যোগক্ষেমা, এটা কি হবে, অ্যাকুইজিশন, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই যোগ বলতে কি বলছে, অ্যাকুইজিশন, আর ক্ষমা বলতে হচ্ছে প্রোটেকশন অফ নিডস, মানে আমাদের যেটা দরকার সেটাকে রক্ষা করা এবং সেটা প্রোটেকশন করার কথা বলতে চাইছে। অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগটা কি, অষ্টাঙ্গ যোগ সিস্টেম অ্যাজ আউটলাইন বাই দ্য পতঞ্জলি, তাহলে পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের কথা বলেছে। আর এই যোগ শাস্ত্র কনসিস্ট অফ দ্য হাউ মেনি লিম্ব, মানে কতগুলো তোমার অঙ্গ রয়েছে, লাইম্ব বা লিম্ব যা বলো না কেন, কতগুলো রয়েছে, সেটা 8টা যোগের কথা বলেছে। এই অষ্টাঙ্গ যোগের যে 8টা পার্ট আছে, সেই 8টা লিঙ্ক বা 8টা যে অঙ্গ, সে 8টা অঙ্গ আলাদা আলাদা করে কিন্তু তোমরা পড়বে, প্রচুর ইম্পর্টেন্ট, সেটা আলাদা 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 করে তোমরা কিন্তু নিজের মতো করে কোনো বই থেকে পড়ে নেবে একবার। এখানে ওইটা রিলেটেডই রয়েছে যে 5 নাম্বার কোনটা, 6 নাম্বার কোনটা, কোনটার কথা কি বলছে, এগুলো ডিটেলসে তোমরা এখন দেখে নেবে।
আচ্ছা, জৈনদের দেখো সংবর, নির্জরা, ত্রিরত্ন, পঞ্চশীল। এখানে হচ্ছে তোমার উপরের কোশ্চেনটাই এখানে রিপিট হয়ে গেছে দুবার, বাট আমি উপরে মুখে বলে দিচ্ছি। জৈন দর্শনে হচ্ছে লিবারেশন বা মুক্তি সংক্রান্ত এগুলো হচ্ছে তত্ত্ব। সংবর কি, নির্জরা কি, ত্রিরত্ন কি, পঞ্চব্রত কি। দেখো তোমার সংবর কি মানে হচ্ছে তোমার যখন আমরা দুঃখ কষ্টগুলো পাই, কখন পাই? যখন আমরা মেটেরিয়াল চিজের সাথে যুক্ত হয়ে যাই, তখন হচ্ছে তোমার, যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে তোমার সংবর হচ্ছে। আর সংবর তাহলে সরি, বন্ধন উল্টোটা বলে দিদি? দিলাম। না না না, বন্ধন না, উল্টোটা বলে দিলাম। এটা হচ্ছে তোমার দ্রব্য বন্ধন, ভাববন্ধন এরকম হয় না, যখন দ্রব্যের সাথে যুক্ত হচ্ছে তখন হবে যুক্ত নয়, যখন সংবর মানে সংযত হয়ে যাওয়া, নির্জর মানে একেবারেই ইয়ে হয়ে যাওয়া না, যখন দ্রব্যের সাথে আর রিলেট হবে না, নিজেকে সংযত করে ফেলবে, তখন হচ্ছে সংবর। আর যখন একেবারে ডিট্যাচ হয়ে যাবে তখন হচ্ছে তোমার নির্জরা, মানে কোনো রকমের আর কানেকশন থাকছে না। আর ত্রিরত্ন কি, সেটা হচ্ছে দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। দেখে মানে কি, সম্যক দর্শন, জ্ঞান অর্জন করে মানে সম্যক জ্ঞান, তারপরে চরিত্র গঠন করা মানে হচ্ছে সম্যক চরিত্র। এই তিনটা হচ্ছে ত্রিরত্ন। এরকম করে মনে রাখবে। দেখবে প্রথমে কাউকে আমি দেখবো, কোন একটা মানুষ, ধরো আমি এখানে সাইফুলকে দেখলাম, এঁকে দিলাম সাইফুলের মুখ, ঠিক আছে, নাক, চোখ। এখানে আমি সাইফুলকে প্রথমে কি করলাম, দেখলাম, তারপরে হচ্ছে দেখে জ্ঞান অর্জন করি, তারপরে তোমাকে নিয়ে আমি একটা জ্ঞান তৈরি করে দিলাম, তুমি ফিলোসফি স্টুডেন্ট, ভালো পড়াশোনা করে এটা ওটা যা কিছু ভেবে নিলাম। তারপরে হচ্ছে তোমার দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করব, তারপরে তোমার চরিত্র নিয়ে আমি কথা বলবো। এটা কি হবে, ত্রিরত্ন। অবশ্যই মনে রাখবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট জন্যতে। আর পঞ্চব্রত তো পঞ্চব্রত গুলো বলো তোমরা কি একবার, আমার এই মুহূর্তে মনে আসছে না। অহিংসা, সত্য, অস্ত্র, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। একদম, অহিংসা, সত্য, অস্ত্র, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। অহিংসা কি, সত্য কি, অপরিগ্রহ কি, এগুলো সম্পর্কে আলাদা আলাদা করে তোমাদেরকে আবার ইয়ে করতে হবে। তো আমি তোমাদেরকে যৌন দর্শন পড়িয়েছিলাম না, পড়িয়ে দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুমি যেগুলো পড়েছি। বললে এগুলো পঞ্চ মহাব্রত না অনুব্রত বললে? অনবরত, যেহেতু আমি বললাম দিদি। আরে এগুলো পঞ্চ তুমি বললে হবে না, এগুলো হচ্ছে পঞ্চ মহাব্রত, মানে এগুলো হচ্ছে মহাব্রত কঠোর তো ভাবে একই পালন আছে, করবে। কিন্তু একটা না, কঠোর ভাবে আর একটা নরম ভাবে বলা হয়। হ্যাঁ, যেটা কঠোর ভাবে পালন করবে, পঞ্চ মহাব্রত যেটা কঠোর ভাবে পালন করবে, সেটা হচ্ছে কারা করে, ওই তোমার ওই যারা আর কি জ্ঞান সন্ন্যাসীরা। জিন আর কি, জিন, মানে একদম জয় সন্ন্যাসী লাভ করে মহাব্রত ফেলেছে। হবে দিদি। যেহেতু আমরা বলছি না, তখন তো এই তীর্থঙ্করা পালন করলে সেটা মহাব্রত, আর আমরা পালন করলে তো সেটা অনুব্রত, হবে আমরা তো শ্রাবক। অনুব্রত, হ্যাঁ সেটা হবে অনুব্রত। যেহেতু আমি বলেছি, ওর জন্য তো অনুব্রত এটা। আচ্ছা, অহিংসা, সত্য, অস্ত্রেয় কি, অস্ত্রেয় কি, এটা নিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। তাহলে অহিংসা হচ্ছে অপরের দ্রব্য না নেওয়া, আরো রয়েছে সদর্থক, নগর্থক সবগুলোই রয়েছে, যে কেবল ক্ষতি না করাই কিন্তু অহিংসা নয়, সর্বজীবে প্রেমও করতে হবে আমাকে, ঠিক আছে, অহিংসার জন্য। সত্য বলতে কি, জৈন মতে সেটা হচ্ছে যেমন সুনীতি বলেছি, মানে সবসময় কিন্তু সত্য কথা পালন করতে হবে, মিথ্যাটাকে ত্যাগ করতে হবে, এরকম ধরনের কথা বলে সত্যতে। অস্ত্রেয় মানে কি হবে তোমার, অস্ত্র বলতে সাধারণত কি বোঝায়, অপরের দ্রব্যকে চুরি না করা, তাহলে জৈনরা অস্ত্র শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে বুঝতে পারছো, ওই কাম্য জাতীয় জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখা আর কি। ব্রহ্মচর্য পালন করা। আর অপরিগ্রহটা কি, সেটা হচ্ছে বিষয় আসক্তি থেকে সর্বতভাবে পুরো একেবারে মুক্ত থাকা, মানে পঞ্চ ইন্দ্রিয়র যেগুলো আমাদের চাহিদা, সেই ধরনের চাহিদাগুলো কোনো থাকবে না, একেবারে যেটা মুক্ত হয়ে যাবে সেটা। আচ্ছা, সংবর নির্জরতা একবার বলে দিই ভালো করে, মুক্তির পুরো ইয়েটাই। সংবর মুক্তির কারণ দিদি। প্রথমে হচ্ছে, হ্যাঁ, নির্জর প্রথমে হচ্ছে আক্রান্ত। আশ্রব। আশ্রব আমি না সংবরটাকে আশ্রব ভেবে বলতে শুরু করে দিয়েছিলাম, প্রথমে শুনে নাও তারপরে বলবে। আশ্রব ভেবে শুরু করে দিয়েছিলাম, বাট আশ্রব হচ্ছে ভাববন্ধনের বা দেহবন্ধনের হচ্ছে কারণ, আর সংবরটা হচ্ছে তোমার মুক্তির কারণ। আশ্রব মানে হচ্ছে তোমার বন্ধন হলো, আর সংবর নির্জরা এগুলো হচ্ছে মুক্তি। তাহলে সংবর হচ্ছে তোমার কি, এই যে আত্মার মধ্যে যে বাইরের দ্রব্যগুলো বা পুদ্গলগুলো আসাটাকে, এটা বন্ধ হয়ে যায়, তাহলে আত্মার সঙ্গে আর কোনো রকমের নতুন করে কোনো পুদ্গল আসবেনি। এই পুদ্গল আসার রাস্তাটা যখন বন্ধ হয়ে যাবে, সেটা হলো সংবর। সংবর মানে সংযত হয়ে যাবে, আর আর কোনো কিছুর সাথে আমি যুক্ত হচ্ছি না বাবা, আমি নিজেকে এক ঘরে করে নিলাম, আমি কারোর সাথে মিশবো না, ঝগড়াও করবো না, সেটা হলো সংবর। আর নির্জরা মানে একদম পুরো একদম ঝরঝরে পরিষ্কার করে নিলাম সবকিছু, আর কোনো রকমের বন্ধন নাই, সমস্ত বন্ধন থেকে একদম মুক্ত আমি, সেটা হলো নির্জরা।
এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আশ্রব, সংবর আর নির্জরা, এই তিনটেকে রিলেট করে কোশ্চেন দিয়ে দিল জৈনদের যে মুক্তির কারণ কোনটা। তাহলে তুমি কিন্তু সংবর নির্জরা যদি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ থাকে আর তিনটে অপশনই দিয়ে দেয়, তখন কিন্তু মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ নিয়ে নেবে, কারণ সংবর এবং নির্জরা দুটোই। এবারে যদি বলে একেবারে মুক্তি হয়ে গেল, তখন বলবে নির্জর। যখন বলবে আর নতুন করে পুদ্গল আসছে না, তখন বলে সংবর। আর তাহলে আশ্রব কোনটা, যখন নতুন করে সব যুক্ত হচ্ছে, মুক্ত সংসারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে তোমার আশ্রব। সেরকম কষাই জিনিসটা কি জিনিস? আচ্ছা, কষাইটাও হচ্ছে ওই মানে যুক্ত হয়ে যাওয়া আর কি। মায়া ওটা দিদি, হুম। হ্যাঁ, কথা হচ্ছে ক্রোধ মান মায়া এগুলোকে একত্রে কষাই বলা হয়। বুঝলাম না, আবার বলো। বলছি আমাদের প্রত্যেকটা মানুষের, আচ্ছা কষাই কাকে বলে আগে বলো, নর্মালি বলো তো, বলে না কষাই লোক, তাহলে ওর মধ্যে কোনো মায়া দয়া কোনো কিছু আছে? থাকে না। তাহলে না প্রথমে না, মানে তার মানে কি হচ্ছে, যে ক্রোধ, কারো কোনো জিনিসের প্রতি লোভ, পাওয়ার আশা, এই জিনিসগুলো যেগুলো থাকে সেগুলোকে হচ্ছে তোমার বলে উদ্রেক গুলো থাকা। জৈন ভাষায় এগুলোকে, এই ভাবগুলোকে কষাই বলছে। কাউকে মায়া না থাকা, কারো প্রতি ক্রোধ করা, মারবো, কারো জিনিসকে ছিনিয়ে নিয়ে নেবো, এই ধরনের বিষয়গুলোকে জৈনরা কষাই বলে। কেমন একটা বন্ধনের কারণ হতে পারো তো। একদম। হুম। এই কষায়ের জন্যই তো আমাদের ওই জড় দেহটা লাভ হয়েছে অ্যাকচুয়ালি। হুম হুম। এখানে ডিটেলসে যাচ্ছে না, এটা সম্পর্কে যেগুলো মুখে আমি এতক্ষণ বলে দিলাম সেগুলো সম্পর্কে কোশ্চেন এখানে রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমরা পারবে। আচ্ছা, বুদ্ধিজম, উপায় কৌশল, ব্রহ্মবিহার, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এটা একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারটা লাইন এবং চারটার ইংলিশ কি কি এটা ভালো করে দেখতে হবে। ব্রহ্মবিহার, এগুলো হচ্ছে ব্রহ্মবিহার। যদি বলে ব্রহ্মবিহার কটা, সেটা হচ্ছে চারটা, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। বোধিসত্ত্ব কি বৌদ্ধ দর্শনে পড়েছিলাম না, মহাজানীরা বোধিসত্ত্বের কথা বলে। উপায় কৌশল কি এখানে পড়িয়ে দিচ্ছে। ইন দ্য বুদ্ধিজম দ্য টার্ম উপায় কৌশল প্রাইমারিলি কি, উপায় কৌশল হচ্ছে তোমার স্কিলফুল অর দ্য কম্প্যাশন মিনস, মানে হচ্ছে এখানে হচ্ছে করুণাময় বা কৌশলকে বলছে উপায় কৌশল। হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইবস দ্য কোয়ালিটি অফ দ্য মৈত্রী। মৈত্রী বলতে ব্রহ্মবিহারে মৈত্রী কি, করুণা কি, উপেক্ষা কি, এগুলোকে কিন্তু বলতে হবে। একটা মিনিট দাঁড়াও, আমি তোমাদেরকে একটা জায়গায় একটা লিখে দিই। আচ্ছা, যদি বলা হয় যে লোক সংগ্রহের কথা কোথায় বলা আছে হিন্দুদের ধর্মগ্রন্থের, গীতাতে বলেছে লোক সংগ্রহের কথা। ভাগবত হ্যাঁ, গীতাতে বলেছে। আর কৃষ্ণ কিন্তু সে লোক সংগ্রহ করেছিল, মানে অপরের জন্য কিন্তু সে কাজ করেছিল। আচ্ছা, উপায় কৌশলের কথা কিন্তু কারা বলেছিল, বৌদ্ধ দর্শনের মধ্যে মহাযান বুদ্ধিজমরা কিন্তু উপায় কৌশলের কথা বলেছিল। আর ব্রহ্ম বিহার গুলো একটু লিখে নাও। লাভিং কাইন্ডনেস, লাভিং কাইন্ডনেস বলতে মেট্টা যেটাকে বলা হয়, আর কম্প্যাশন বলতে করুণা। এই যে এইগুলো ব্রহ্মবিহার চারটা না, একটা হচ্ছে তোমার লাভিং কাইন্ডনেস, মেট্টা মানে হচ্ছে মৈত্রী, আর তারপরে হচ্ছে তোমার কম্প্যাশন, কম্প্যাশন হচ্ছে তোমার করুণা, বাংলাতে লিখে রাখতে পারো। আর জয় ইজ আদার্স সাকসেস, এমপ্যাথেটিক জয়, এটা হবে তোমার মুদিতা। হ্যাঁ, এটা হবে মুদিতা তোমার ম্যাম মুদিতা। এটা হ্যাঁ, আর ইকুয়ানিমিটি হবে মুদিতা। তোমার উপেক্ষা। ইকুয়ানিমিটি হচ্ছে উপেক্ষা। তাহলে কোনটার বাংলা কোনটা, এগুলো কিন্তু লিখে রাখবে। আর শর্টে মনে রাখবে, মৈত্রী মানে হচ্ছে বলে না তোর মিত্র, মিত্র কথাটা বলি না, মিত্র কি অর্থে বলি আমরা, বন্ধু অর্থে বলি, তাহলে ওটা হবে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডলিনেস বা ফ্রেন্ডশিপ অর্থে আমরা ব্যবহার করি ওটাকে। করুণা মানে হচ্ছে কারোর প্রতি যেটা করুণা করি, যে অর্থে ওইভাবে। মুদিতা হচ্ছে এমপ্যাথেটিক, যখন কোনো কিছু কাজ করি। আর ইকুয়ানিমিটি হলো তোমার যেটা পড়ে রইলো উপেক্ষা। ওটা সম্পর্কে কোশ্চেন গুলো এখানে ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। আচ্ছা,
ব্রহ্মবিহার ইজ অলসো নন অ্যাজ, ব্রহ্মবিহারটাকে কি বলা হচ্ছে, 4 ডিভাইন অ্যাবোর্ডস বলা হয়ে থাকে। আর এখানে যে বাকি কোশ্চেন গুলো রয়েছে না, মৈত্রীর ইংলিশ কোনটা, মদিতার ইংলিশ কোনটা, বা কোনটার হিন্দি কোনটা, মানে বৌদ্ধ দর্শনে যে ব্রহ্মবিহার বলতে বলেছে তোমার মৈত্রী, করুণা, মদিতা, উপেক্ষা, সেগুলোর ইংলিশ গুলো কি কি, এটার উপরে কিন্তু কোশ্চেন আসে, আর ওগুলো রিলেটেডই মানে 4-5টা কোশ্চেন দিয়েছে। এরপরে তোমাদের আর একটা কনসেপ্ট বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আচ্ছা এটা বোধিসত্ত্ব চিত্ত হয়ে গেছে। এটা বোধিসত্ত্ব মহাযান বৌদ্ধ ধর্মে বলা হয়েছে। এটা কি বলছে, কম্প্যাশনেট উইশ টু অ্যাটেন এনলাইটেনমেন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য আদার্স, মানে হচ্ছে নিজের মুক্তি তো হয়েছে বাট অপরের মুক্তির জন্য তারা কাজ করে, তারা হচ্ছে তোমার বোধিসত্ত্ব বলেছে তাদেরকে। এগুলো সমস্তগুলো পড়িয়ে দিয়েছি, যেগুলো বলে দিলাম সেগুলো রিলেটেডই কোশ্চেন করে নিতে পারবে তোমরা। চারবাক হেডোনিজমটা দেখে নাও। চারবাক হেডোনিজম কি হবে, এটা অবশ্যই এরা বলবে তোমার এস্থেটিক্স, এরা বলবে না রিচুয়াল। মেটেরিয়ালিস্ট অ্যান্ড হেডোনিজম, চারবাকদেরকে কি বলা হয়, মেটেরিয়ালিজম অ্যান্ড হেডোনিজম। অ্যাকর্ডিং টু চারবাক ফিলসফি দ্য আলটিমেট গোল কি হবে বলো তো, তাদের জীবনের আলটিমেট গোল যে এনজয়মেন্ট অফ দ্য সেন্সুয়াল, হ্যাঁ সেন্সুয়াল প্লেজার। চারবাক ফিলসফি ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ, কিসের অস্তিত্বকে ডিনাই করেছে ওরা, মরার পরে জীবন আছে এটা। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য এপিস্টেমোলজি অফ দ্য চারবাক ফিলসফি, চারবাক ফিলসফির এপিস্টেমোলজিতে কোন প্রমাণ স্বীকার রয়েছে, প্রত্যক্ষ। প্রত্যক্ষ। হুইচ অফ দ্য ফলোইং দ্য বিলিভ রিজেক্ট বাই চারবাক ফিলসফি, চারবাক ফিলসফিতে এখানে কোনটা রিজেক্ট করা হয়েছে, আত্মা। আত্মা, ইটারনিটি অফ আত্মা। দ্য চারবাক পার্সপেক্টিভ মোরাল ভ্যালুজ ক্যান বেস্ট ডেসক্রাইব এস, মোরাল ভ্যালু কোনটাকে বলছে, দুঃখকে পরিহার করা আর খুশিতে থাকো। Which of the following statements reflect the চারবাক ভিউ অন ডেথ, যেমন এখানে একজন আমার সাথে পালন করে দিয়েছে, চারবাক দর্শনের থিওরিটা পালন করে দিয়েছে, ঠিক আছে। একটা আমার কাছ থেকে কাজ নিয়েছে, যেটা আমি করে দিয়েছি, সেটা খরচ হয়েছে 1000 টাকা। সে পরবর্তী ক্ষেত্রে বলেছিল কাল দেবো, পরশু দেবো, অবশ্যই দেবো, ঠিক আছে। 2 মাস ধরে বলছে ডেট দিব, দিয়ে ঠিক আছে আমি আমার টাকা দিয়ে না হয় কাজটা করে দিলাম, এটা বললাম ঠিক আছে আমি আমার দিয়ে করেছি, হ্যাঁ। দিয়ে এখন সে আমার ফোনও ধরছে না, মেসেজ তো সিন করে না, আর ফোনও ধরছে না। তাই একদম পুরো চারবাকদের ফিলোসফি সে গ্রহণ করে নিয়েছে, দরকারে ইউজ করে নিয়েছে, দিয়ে এবারে সে তার নিজের সুখ ভোগ করে নিয়েছে লোকের কাছে টাকা নিয়ে। এটা আমিও দিদি। আর এটাতে তুমি তো একটা কথা রেখেছো, তোমার মাথায় রেখেছো দিবে, হ্যাঁ দিদি। বাট সে ফোন ধরছে না। আর এটা তো নর্মাল, এটা পড়াশোনার ব্যাপার অন্য টাইপ, এটা অন্যদিকে চলে যাচ্ছে। যাবজ্জীবন শুভং জীবতে রেণং ও কর্তা হ্যাঁ, গৃহীত ওর নিজের দরকারে ইউজ করে নিয়েছে। আমার নিজস্ব কাজ ছেড়ে সেটা আমি তার কাজের টাকা দিয়ে টাইম দিয়ে হেল্প করেছি, ঠিক আছে। এখন সে আরে ভাই টাকাটা তো দে, টাকাটাও দিচ্ছে না, আর ফোনই ধরছে না। হয়ে গেছে মনে হয় 6 মাস, 6 মাস পর্যন্ত ডেট দিয়েছে, 6 মাস পরে আর কোনো পাত্তা না। চলো হয়ে গেছে, ইন্ডিয়ান ফিলোসফি কমপ্লিট, ইন্ডিয়ান এথিক্স কমপ্লিট। যেগুলো কোশ্চেন গুলো ছাড়া গেল মোটামুটি কর্তব্যবাদী হতে গেলে দিয়ে এই মতো সমস্যা হয়ে গেল, ফলমুখী হলেও হতো না। হ্যাঁ কর্তব্যবাদী হতে গিয়ে এই মতো সমস্যা হয়ে গেল, হ্যাঁ ফলমুখী যদি হতো তাহলে হতো না। ওটা হয়ে গেছে না, বিশ্বাস করা হয়েছে সেখানে যে হয়তো সে অবশ্যই দিয়ে দিবে। বিশ্বাস তো মানুষই, তার সাথে এমনি অনেক সম্পর্ক ভালো ছিল। যাক, সে তার কর্ম পালন করেছে, আমি সেটার উপরে করিনি, মানে কথা প্রসঙ্গ বলে ফেললাম। সে তার ধর্ম পালন করেছে, তার ফল নিশ্চয়ই রয়েছে, অদৃষ্টে লেখা রয়েছে, ঠিক আছে। মীমাংসা দর্শনের অপূর্বতে জমা করে দিয়েছি, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে। চলো, এটাই হচ্ছে মেন কথা, হচ্ছে জীবনে কোনো কিছু জিনিসকে নিয়ে ভাবার কিছু দরকার নয়, স্থিতপ্রজ্ঞ হতে হবে। জীবনে যদি কিছু অর্জন করতে চাও, স্থিতপ্রজ্ঞের মতো বিহেভ করো, দেখবে তোমার হাতে সমস্ত কিছু চলে আসবে, হাতের মুঠোয় চলে আসবে। কাদা পানিও এক সময় পরিষ্কার হয়ে যায় স্থির থাকার ফলে। চলো এখানে থামিয়ে দিলাম, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ ম্যাডাম, পিডিএফ দিয়ে দেন, এবং কিছু কথা বলারও ছিল। ভুলভাল ছিল, ভুলভালটা দিয়ে কি করবো, এগুলো বইয়ে সব আছে, এগুলো সব কিন্তু বইয়ে থাকবে।
বইয়ে এগুলো এডিট ভার্সন যাবে, এডিট করে দিয়েছি, বাট ওরা কতটা করবে এখন জানি না। আমি এগুলো সব এডিট করে দিয়েছি ভুলগুলো, আর ভুলগুলো এখানে আমি লিখে রেখেছি, লিখে। আর এগুলো পিডিএফ দুবার আমি আর করিনি, কারণ এগুলো পিছন থেকে আগের পিডিএফ করা ছিল। তাহলে এই করা পিডিএফ দুবারা করতে হবে, আবার ডিলিট করতে হবে, ওই জন্য এটাতেই পড়িয়ে দিচ্ছি। জানি কোনগুলো ভুল আছে বলে দেবো। সে যেগুলো ভুল আছে সেগুলো এমনি এমনি কেটে দেন, দিয়ে আপাতত পিডিএফটা পাঠান, বাকি যখন কারেকশন করবেন আবার পাঠিয়ে দেবেন। এগুলো ইয়ে করার দরকার নাই, প্রিন্ট করার দরকার না, সব বই আছে এগুলো। আমি একটা কথা বলছিলাম। আমি ভিডিও তাহলে রেকর্ডটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ।